অনেকগুলি বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আছে। ইকুইপমেন্টের হোয়াট ইজ রিকোয়ারমেন্ট, সেখান থেকে আমরা কারেন্ট বের করি, তারপরে তারের সাইজ অর্থাৎ কেবলের সাইজ, এর সাথে রিকোয়ার্ড সার্কিট ব্রেকারের সাইজ, বাস বারের সাইজ। এরপর আসছিলাম লাইট ডিজাইনে। তো লাইটের মধ্যে আবার বিভিন্ন পারপাজে বিভিন্ন রকম লাইট প্রয়োজন হয়। লাইটের লেভেলটাকে আমরা ইলুমিনান্স বলি লাক্স দিয়ে, এবং এটার সব তালিকাগুলি আমরা মোটামুটি একবার দেখে ফেলছি। রেসিডেন্সিয়ালের আবার বিভিন্ন জায়গা, যেমন বেডরুম, লিভিং রুম, রিডিং রুম, কিচেন, এগুলি। এরপরে তো আমরা দেখলাম যে হোটেলগুলিকেও রেসিডেন্সিয়াল হিসাবেই চিন্তা করা হয়। হোটেলের রুমগুলি বিশেষ করে লবি, অন্যান্য এরিয়া, কনফারেন্স রুম, এ থেকে শুরু করে দেন এডুকেশনাল ইনস্টিটিউট, তারপরে কমার্শিয়াল তারপরে এগুলি থেকে শুরু করে একেবারে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অফকোর্স শেষে যে হচ্ছে বিভিন্ন ধরনের পাবলিক অ্যাসেম্বলি, যেমন এয়ারপোর্ট, স্টেডিয়াম, বিভিন্ন রকমের স্ট্রিট, এগুলি সবগুলি আমরা মোটামুটি শেষ করেছি। একদম লাস্ট টপিক ছিল এটা, যে এখানে আমি একটা প্রশ্ন করেছিলাম যে হাইওয়েতে লাইটের ইলুমিনেন্স কত হবে। তো যাই হোক, একজন ইন্টেলিজেন্ট উত্তর দিতে পেরেছে যে হাইওয়েতে গাড়ির হেডলাইটেই আলো যা হবে তাই হবে, নর্মালি সেখানে আলোকিত করে রাখার প্রয়োজন নেই। সেজন্য আমাদের দেশে কোনো জায়গায় হাইওয়েতে লাইট নেই এবং বিশ্বের কোনো দেশেই নাই। তবে হাইওয়েতে চলতে চলতে লাইটের দেখা মাঝে মাঝে দেখা যাবে, সেটা কিন্তু হাইওয়েকে লাইটিং করার জন্য না, ওখানে হয়তো বিশেষ কোনো গুরুত্ব আছে, ওখান থেকে হয়তো একটা টার্ন নিচ্ছে অথবা ওখানে কোনো হাব তৈরি হচ্ছে, এরকম ইউজুয়ালি লাগে না। ওকে, এক্সেপশনাল টাইপের সেখানে লাগে আর কি। ওকে, এরপরে আমরা লাইট ইউজ করা হয় এরকম আরও কিছু নিয়ম আছে, যেটা আমাদের এর মধ্যে কভার হয়নি সোফার। আমরা যেটা আমরা পড়েছি লাইটের যে রিকোয়ারমেন্টগুলি, সেটার মধ্যে কভার হয় না। এইরকম একটা আরও কিছু জিনিস আছে। এর মধ্যে একটা হচ্ছে এক্সিট সাইনেজ। এক্সিট সাইনেজের বাংলা হচ্ছে যে বহির্গমন পথে যে সমস্ত সাইন ইউজ করা হয়, বহির্গমন পথে যে সাইন ইউজ করা হয় সেটাকে বলে এক্সিট সাইনেজ। স্বাভাবিকভাবেই অনেকের প্রশ্ন আসবে, তাহলে কি এন্ট্রিতে সাইনেজ লাগবে না? এন্ট্রিতেও সাইনেজ লাগবে, এন্ট্রিতে সাইনেজ লাগবে, তবে সেইটার গুরুত্ব কম। কারণ হচ্ছে যে কোনো জায়গায় এন্ট্রিতে লোক ঢুকে হচ্ছে স্টেপ বাই স্টেপ, মানে হচ্ছে যে কিছু লোক আসে ঢুকে, কিছু লোক আসে ঢুকে, কিছু লোক আসে ঢুকে, কিছু লোক আসে ঢুকে, এর জন্য এইখানে সমস্যা হয় কম। কিন্তু এক্সিটে যেটা হয় যে ফাংশন শেষ হলে সব একই সাথে বেরোয়, সেই জন্য সেখানে তাছাড়া সাধারণত অডিটোরিয়াম বা সিনেমা হল কমপ্লেক্স এগুলির মধ্যে আসলে অন্ধকার থাকে। তো সেখান থেকে বেরোনোর জন্য বেরোনোর পথটা দেখানো, এন্ট্রির সময় কিন্তু অন্ধকার থাকে না, কোনো এন্ট্রি কিন্তু অন্ধকার না, সব কিন্তু আলোকিত, এবং মানুষের প্রেশারটা, ঢোকার প্রেশারটা, এটা কিন্তু কিউ খুবই কম থাকে। সব এক্সিটে তা না, কোনো কোনো এক্সিটে কিউ পড়ে যায়, তো সেটা তো আছেই। তবে বদ্ধ ঘরের কিউয়ের এক্সিটে সাধারণত, এন্ট্রিতে সাধারণত কিউ দেওয়া হয় না, মানে ওর আগে কোনো এক জায়গায় কিউটা ফেলে আর কি। বদ্ধ ঘরের ওই জায়গাটাই সাধারণত কিউ অ্যালাউ করে না, মানে আগে একটা কিউ থাকে, কিউ থেকে লবি থাকে, লবির পরে হচ্ছে গিয়ে ওই ইন্টারনাল এন্ট্রি। তো ইন্টারনাল এন্ট্রিতে এই জন্য কোনো মানে ডিজাইনটা এমনভাবে করা হয় যে দেয়ার উইল বি নেভার এ কিউ, লোকজন একজন দুজন করে ঢুকবে, সেজন্য সেটা অত বিপজ্জনক না। এক্সিট সাইনেসটা খুব দরকার, কারণ অন্ধকার থেকে মানুষ উঠে কোন দিকে যাবে, সেই জন্য সেটা আলোর ওখানে কিছু সাইনেস থাকতে হয়। আরেকটা হলো ইমার্জেন্সি। এই দুটো কারণে, যে ন্যাচারালি প্রোগ্রামটা যদি এন্ড হয় তাও কিন্তু চাপ পড়বে এক্সিটে, আর হচ্ছে ইমার্জেন্সি হলে তো কোনো কথা নেই, সমস্ত লোককে ওখান থেকে বেরোতে হবে। তো সেগুলি খুব গুরুত্বপূর্ণ, মানে এই জন্য গুরুত্বপূর্ণ যে সেখানে যদি এই আলোর কোনো ঘাটতি থাকে বা এটা যদি নিভে থাকে বা ম্যাল ফাংশনিং বা নষ্ট থাকে,
মানুষের জীবন মরণের সমস্যা, মানুষের জীবন মরণের সমস্যা। এন্ট্রিটার কিন্তু ওরকম জীবন মরণের সমস্যা না, কারণ ইউজুয়ালি এন্ট্রিতে ভিড় থাকে না। সো একটা জিনিস বোঝা গেল যে আমরা আসলে এক্সিট সাইনেজ দিয়ে এরকম কোনো সাইনেজ বোঝাচ্ছি যেটার মধ্যে এন্ট্রিটাও চলে আসে, আলাদা করে বলার দরকার নাই। এগুলির আলো হতে হয় কম, কেননা এন্ট্রি যেটা সেটা তো বাইরে থাকবে, সেটা তো আলোতে থাকবে, ওটা নর্মাল হলেই চলবে, নর্মাল এন্ট্রি সাইনটা আর কি। আর এক্সিট হচ্ছে ওটা কিন্তু অন্ধকারের মধ্যে থাকবে, কাজেই এক্সিটটা যদি অনেক বেশি আলোতে জ্বলে সেটা কিন্তু ওই ভেতরকার এনভায়রনমেন্ট নষ্ট করবে, সেজন্য সেটা মাত্র 50 লাক্সের হতে হয়। তোমরা সবাই দেখছো সাধারণত যে সবুজ কালারের বা লাল কালারের নিয়ন সাইন দিয়ে এটা করা হয়। সো ওটা অল্প আলোতে থাকতে হয়। আর এন্ট্রিটা কিন্তু আলোর কোনো সীমা নাই আর কি, মানে সেটা তো যেহেতু বাইরে বেশি আলোতে আছে, সেটা বেশি লাক্সের হলে কোনো প্রবলেম নেই। ভিতরেরটা অবশ্যই কম আলোর হতে হবে, নাহলে দেখা যাবে এক্সিট সাইনের আলোতে ভিতরে আলোকিত হয়ে গেছে, সেটা হবে না, খুব কম আলো নিতে হবে। তো এটা একটা রুল বোঝা গেল। এইটা হচ্ছে ওই সারফেসের সাথে তার একটা কন্ট্রাস্ট করতে হবে। কন্ট্রাস্টটা হচ্ছে এইটা 50%-এর নিচে করা যাবে না। আচ্ছা, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে যে আমি ধরে নিলাম একটা ওয়াল সবুজ আর একটা সাইনেস সবুজ, তাহলে তার হচ্ছে কন্ট্রাস্ট হচ্ছে 0। কন্ট্রাস্ট মানে আর কি বৈপরীত্য আর কি। আমি কি বললাম যে যদি একটা ওয়াল যদি সবুজ হয়, সেই সবুজ ওয়ালের মধ্যে যদি সবুজ সাইনেস দেওয়া হয় তাহলে তার কন্ট্রাস্ট হচ্ছে 0। ওরকম করা যাবে না। যেই জায়গায় সে বসবে ওটার থেকে এক্সিট সাইনেসটা অবশ্যই ভিন্ন রকম দেখতে হবে, যাতে ওটা সহজে চোখে পড়ে। তো সহজে চোখে পড়ার যে বিষয়টা, এটাই হচ্ছে ওই অ্যাটমসফিয়ারের মধ্যে বৈপরীত্য তৈরি করতে হয়। তো বৈপরীত্যেরও একটা ইন্ডেক্স আছে আর কি, যে একেবারে ফুললি 100% কন্ট্রাস্ট মানে হচ্ছে সাদার মধ্যে কালো আর কি। দিস ইজ ফুললি 100% কন্ট্রাস্ট। তো ওরকম আর কি, মানে এটা একটু বেশ ভিন্নতা থাকতে হবে, বৈপরীত্য থাকতে হবে। তো সেটা নট লেস দ্যান 50%, ওইভাবে ওগুলি চুজ করতে হবে আর কি। আর ওটা আবার সেলফ লুমিনাস সাইন হতে পারে, অথবা এটা আসলে অটোমেটিক পাওয়ার সাপ্লাই দিয়ে এটা করা যায়। দুটার অর্থটা কি বোঝাচ্ছি? সেলফ লুমিনাস হচ্ছে কোনো বিদ্যুৎ ছাড়াই এমন একটা মার্কার দিয়ে এটা লেখা হয় যেটা অন্ধকারের মধ্যে থাকলে জল জল করবে, এটা হতে পারে, যেটা বলছে সেলফ লুমিনাস, তাতে কোনো বিদ্যুৎ দেওয়ার দরকার নেই। আর বিদ্যুৎ যদি দিয়ে আমরা এটা চালাতে চাই, সেটা আবার বলছি অটোমেটিক, বলছি এই কারণে যে সেটা হচ্ছে অটোমেটিকটা, যেখানে অটোনোমাস কথাটা সবচেয়ে ভালো হবে। তার মানে হচ্ছে যে সেটার মধ্যে ব্যাটারি থাকবে এবং সেই ব্যাটারিতে সে চলবে, কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কোনো সমস্যা হবে না। কারণ যদি দুর্ঘটনা ঘটলে তো বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, বিদ্যুৎ বন্ধ করে দিলে তখন এখানে তো একটা সমস্যা হবে, তাই না? ওটা নিভে যাবে। তো সেই জন্য এটা হতে পারবে না, আইদার সেলফ লুমিনেন্স হতে হবে, আর যদি বিদ্যুৎ চালিত হয় তাহলে সেটা অটোনোমাস থাকতে হবে, অর্থাৎ ব্যাকআপ থাকতে হবে। এই মানে গ্রিডের বিদ্যুৎ না থাকলে সেটা চলবে। আর এইখানে একটা লুমিনাস, এখানে আমরা কন্ট্রাস্টের কথা বলছি, এখানে লুমিনাস হচ্ছে 0.2 ক্যান্ডেলা পার মিটার স্কোয়ার, এরকম একটা কিছু হতে হবে আর কি। এখানে আসলে একটু কারেকশন হবে, এটা আসলে লুমিনাস হবে না, এটাকে বলে ইন্টেন্সিটি অফ লাইট, সেটা হবে এত আর কি। কারণ আমরা যে আগের চ্যাপ্টারগুলিতে আমরা দেখেছি, স্লাইডগুলিতে দেখেছি যে এটাকে আমরা মোটামুটি লাক্স দিয়ে বলি। তো এটা ক্যান্ডেলা পার মিটার স্কোয়ার, এটা আসলে এটা না, মানে ইন্টেন্সিটিটা আর কি, মানে ওইটার ইয়েটা আর কি। আমরা তো বুঝি ইন্টেন্সিটি কি, আমরা ইলেকট্রিসিটি যখন পড়ি তখন আমরা জানি ইলেকট্রিক ইন্টেন্সিটি বলে একটা জিনিস আছে। ম্যাগনেট যখন পড়ি তখন জানি যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বলে একটা ব্যাপার আছে। আর এখন আমরা বলছি যে লাইট, তো লাইটেরও কিন্তু ইন্টেন্সিটি বলে একটা ব্যাপার আছে। তো সংক্ষেপে বোঝার জন্য বলি যে ইন্টেন্সিটিটা আসলে ডিস্টেন্সের স্কোয়ার রুল ইউজ করে এটা করা হয় আর কি। দ্যাট মিনস এই যে কত দূরে ওটা মাপতেছি সেটা আসলে তার মিটার স্কোয়ার হবে আর কি। দূরত্ব বাড়লে ওটা স্কোয়ার ইয়ে অনুযায়ী কমে যাবে আর কি। অর্থাৎ একটা লাইট আমি এক জায়গায় রাখলাম, এই একটা মোমবাতি, এখান থেকে এইখানে যদি আমি চাই ইন্টেন্সিটি পাবো,
ঠিক ডাবল দূরত্বে 4/1 ইন্টেন্সিটি পাবো, বিকজ স্কোয়ার রুল আর কি, মানে দূরে গেলে সে ওটা স্কোয়ার দিয়ে ভাগ করতে হয় ডিস্টেন্সের, এইভাবে আর কি। তো নিশ্চয়ই মনে পড়ছে এখন যে ইলেকট্রিক ফিল্ড একটা চার্জ থেকে কত দূরে, ম্যাগনেটিক ফিল্ড একটা ম্যাগনেটিক কয়েল থেকে কত দূরে, এগুলি কিন্তু আমরা ওইভাবে বের করি, তাই না? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড বের করি ভি দিয়ে, আর ম্যাগনেটিক ফিল্ড বের করি আই দিয়ে। যদি এন ব্যাস থাকে এন আই, তারপরে নিচে হচ্ছে আর স্কোয়ার হয়, আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যদি হয় তাহলে ওটা হয় ভি, ভির পরে একটা নিচে একটা স্কোয়ার হয়, এভাবে করে আর কি। আচ্ছা, আরেকটা কি বলছি, সেটা হচ্ছে যে এক্সিট সাইন, যে ওই বর্ণটা বললাম। প্লেসেস অফ এন্টারটেইনমেন্ট বলতে ইউজ অডিটোরিয়াম, তারপরে সিনেপ্লেক্স, এগুলি যে বললাম সেগুলি আছে। অনেক সময় এগুলি যে আর্টিফিশিয়াল লাইটিং দিয়ে করা হয়, তারপরে ফ্লোর লেভেল থেকে এটা উঁচুতে থাকতে হবে, বিকজ মানুষের চোখে তো পড়তে হবে। তারপরে হচ্ছে এখানে 10 লাক্স হতে পারবে, আগেরটায় কিন্তু আমরা 50-র কথা বলছিলাম, এটা আরও যেখানে কম লাগবে আর কি, অ্যাসেম্বলি হল, থিয়েটার, সিনেমা ইত্যাদি। এবং এটা বুঝে কোনো কোনো জায়গায় এটা 2 লাক্স হতে পারে। ওইটা ভেতরে কতটুকু আলো আসলে তো সহ্য করবে, কারণ ভিতরে বেশি আলো হলে প্রজেকশনটা ভালো হয় না, যেই ফিল্ম প্রজেক্ট করা হচ্ছে ওইটা বুঝতে অসুবিধা হয়। এটা হচ্ছে অল্টারনেট আর ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই থাকতে হবে। এটা কিন্তু একটা ব্যাকআপ আছে, আমি বললাম যে এটা না করে আমরা কিন্তু ওই যে সেলফ ইলুমিনেটিং যন্ত্রপাতি দিয়ে, কালার অথবা পেপার দিয়ে ওটা করতে পারি। হ্যাঁ, অনেকে বলে যে এরকম বলা হয় যে সেটা হচ্ছে যে ফসফরাস আছে, ওটা এমনি এমনি অন্ধকারে জ্বলে, কিন্তু আসলে তা না, এটা কোড বা রং থাকে। আর ব্যাকআপ যদি ব্যাটারি ব্যাকআপ থাকে তাহলে এটা 30 মিনিটের ব্যাকআপ থাকতে হবে। এই মোটামুটি আমরা ওটা পেয়ে গেলাম, অর্থাৎ এক্সিট সাইনেজের রুল পেয়ে গেলাম। এরপর আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে ল্যাম্প, এগুলির কিছু পরিচিতি, ল্যাম্পের কিছু পরিচিতি। তাহলে আমরা এখানে আমরা যে একটা ল্যাম্পকে বলতেছি জেনারেল সার্ভিস ল্যাম্প বা জিএলএস, এইটারই আর একটা নাম, জেনারেল সার্ভিস ল্যাম্পের আর একটা নাম হচ্ছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। এই ল্যাম্পটা আর কি, এই ল্যাম্পটা, হ্যাঁ এই ল্যাম্প, এই যে এই ল্যাম্পটাই হচ্ছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা জেনারেল সার্ভিস ল্যাম্প। এটা 40 ওয়াট, 60 ওয়াট, 100 ওয়াট, এরকম অনেক থাকে এগুলি। তো এই ল্যাম্পগুলি হচ্ছে অসুবিধা হচ্ছে এটা ইনএফিসিয়েন্ট। এর কথাটার মানে হচ্ছে সে বেশি ওয়াট নিয়ে নেয় একই পরিমাণ আলো দেওয়ার জন্য, সেম পরিমাণ আলো দেওয়ার জন্য সে বেশি একটা পাওয়ার নিয়ে নেয়। দ্যাট ইজ দ্য প্রবলেম। ওকে, দ্যাট ইজ দ্য প্রবলেম। সো এখানে আমরা ওগুলি দ্রুত রিপ্লেস হয়ে যাচ্ছে, হ্যাঁ রিপ্লেস হয়ে যাচ্ছে। প্রথমে এটা কিন্তু বহুদিন ধরে চলছে, মানে এটা খুব ঐতিহাসিক ল্যাম্প, কেননা এটা টমাস আলভা এডিসনের সময় থেকে এই বাল্ব চলতেছে। এটার মধ্যে কিছু মানে পরিবর্তন করা হয়েছে, কিন্তু টেকনোলজি কিন্তু একই আছে আর কি। ফিলামেন্ট জ্বলে সেটা আলো দেয়, এবং জ্বলার জন্য এটা গরম হয়, গরম হওয়ার সময় কিন্তু প্রচুর এনার্জি লস হয়ে যায়। সেই জন্য এগুলি হচ্ছে ইনএফিসিয়েন্ট, অর্থাৎ সমস্ত এনার্জিটা লাইটে কিন্তু খরচ হয় না, কিছু কিছু তাপে খরচ হয়ে যাবে, এবং অনেক কিছুই তাপে খরচ হয়ে যায়, সেজন্য এটাকে বলে ইনএফিসিয়েন্ট। ঐতিহাসিক বলছে এই কারণে, এটা যেহেতু টমাস আলভা এডিসনের সময়কার, এবং তারপরে প্রযুক্তিগত কোনো চেঞ্জ হয়নি, হয়তো দেখা বা ম্যাটেরিয়ালে কিছু চেঞ্জ করছে। একসময় এটার মধ্যে বাঁশের ফিলামেন্ট ইউজ করা হতো একদম আদি যুগে, পরবর্তীতে আমরা জানি যে মোটামুটি টাংস্টেন ফিলামেন্টে যে এটা থামছে, এবং টাংস্টেন ফিলামেন্টে এখনও টাংস্টেন ফিলামেন্টেই পাওয়া যায়। বাট কথা হচ্ছে যে ঐতিহাসিক কেন বলছি, ওই তার আমলে ওটা কিন্তু ডিসিতে চলতো, এখনও কিন্তু এটা ডিসিতে চলে, মানে এসিতে তো চলেই, মানে ডিসিতে সোলার লাইট হিসেবে এটা লাগাই দিলে এটা চলে। হ্যাঁ, এটা এসিতেও চলে, ডিসিতেও চলে। এই লাইটটার সুবিধা হচ্ছে এই
কিন্তু এটা হচ্ছে বেশি পাওয়ার খেয়ে ফেলে, ইনএফিশিয়েন্ট। সেই জন্য যেটা করা হয়েছে যে এটা বিকল্প খোঁজা হচ্ছিল। তো বিকল্প, সেরকম বিকল্প আসলে কিন্তু বহুদিন আসেনি। খুব ইন্টারেস্টিং ব্যাপার, দুনিয়া এত উন্নত করছে, এত উন্নতি করছে, কিন্তু এই বাল্বের বিকল্প কিন্তু আসলে নিউ মিলিয়েনিয়ামের আগে এটার বিকল্প আসেনি। হ্যাঁ, এত এত উজ্জ্বল লাইট মানুষ আবিষ্কার করছে, কিন্তু সেগুলি তো হাউস হোল্ডের জন্য বা জেনারেল সার্ভিসের জন্য তো ইউজ করা যাচ্ছিল না। মানে বিশাল ফ্লাড লাইট তৈরি করে এরকম বাতিও যাচ্ছে, কিন্তু ওটা দিয়ে ঘরে কাজ করবো কিভাবে? ওই ফ্লাড লাইট যেগুলি একদম আলো দিয়ে একদম পুরো এলাকা ভাসিয়ে দেয়, এটা তো ছোট্ট ছোট্ট বাল্ব ভার্সন তো পাওয়া যাচ্ছিল না যে অনেক আলো দিবে এবং ঘরের মধ্যে কাজ হয়ে যাবে। সেটা ওটা পাওয়া যাচ্ছিল না, এবং দে আর কস্টলি। সেই জন্য সেই যুগ থেকে শুরু করে 1920-30 এই সময়কার থেকে শুরু করে 70-80 বছর এই বাল্ব দাপটের সাথে চলছে, এটার কোনো বিকল্প আসেনি। তো একটা হলো যে টিউব লাইট চালু হয়েছিল, আমরা যেটাকে বলি ফ্লুorescent ল্যাম্প। এই ফ্লুorescent ল্যাম্প চালু হয়েছিল। তো ফ্লুorescent ল্যাম্প এটাকে কিছু পরিমাণে রিপ্লেস করেছে। সেটা হচ্ছে যে একটা জায়গা জুড়ে অনেক বেশি আলো দেয়, সাদা আলো দেয়, এবং সেটা কমফোর্টেবল এবং উজ্জ্বলতাও বেশি। তো এখন এই ধরনের একটা ল্যাম্প চালাইতে গেলে এটা কিন্তু অনেকখানি জায়গা নিয়ে নেয়। এরকম একটা পয়েন্টের মধ্যে বাল্বটা ঢুকিয়ে দিবে, এরকম একটা হোল্ডারের মধ্যে ঢুকিয়ে দেবে, সেভাবে কিন্তু এটাকে করা যাচ্ছিল না। তো পরবর্তীতে এটাকে পেঁচাইছে, এটাকে পেঁচিয়ে 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 এর বালের উপরে আকৃতি দিচ্ছে, যেটাকে বলে সিএফএল। এটাকে বলে ফ্লুorescent লাইট এফএল। হ্যাঁ, আর এটাকে বলে সিএফএল। পেঁচিয়ে যে দেখছো, পেঁচানো বাল্ব দেখছো, এনার্জি সেভিং বলে, ঘোড়ার ডিম। ওই বাল্বটা হচ্ছে গিয়ে এইটার প্রথম প্রকৃত রিপ্লেসমেন্ট। তোমাদের কেউ কেউ জানতে পারো, বেশিরভাগই জানবে না, আমার মোটামুটি আমি শিওর বেশিরভাগই জানবে না। এই কথাটা শুনো, সেটা হচ্ছে এই যে এনার্জি সেভিং ল্যাম্প বলা হয়, যে এই সিএফএলটাই এনার্জি সেভিং ল্যাম্প। এটাকে বলছি এফএল ফ্লুorescent ল্যাম্প, আর এটাকে বলছি সিএফএল কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প। এটাকে বলা হয় এনার্জি সেভিং। তুমি একটা এলইডি লাইট সেম ওয়াটের সাথে এটাকে কম্পেয়ার করবে, দেখবে এলইডি লাইট অনেক বেশি পাওয়ার সেভ করতেছে। তাহলে এটা এনার্জি সেভিং কি করে হলো? এখানে একটা ধাপ্পাবাজি আছে। আচ্ছা, ধাপ্পাবাজিটা প্রথমে আসি, সেটা হচ্ছে এইটা একটা লম্বাটাকে সাধারণত একটু চিকন করে পেঁচিয়ে গোল করে এই বাতিটা বানানো হয়। তাদের মধ্যে প্রযুক্তিগত কোনো ডিফারেন্স নাই, সেম প্রযুক্তি। দ্যাট ইজ বিকজ ইট ইজ ফ্লুorescent ল্যাম্প। কাজেই এখান থেকে এখানে এনার্জি সেভিং হয় না, অনেকে বলে যে এইটার মধ্যে যে একটা চোখ কয়েল থাকে, সে চোখ কয়েল একটা 40 ওয়াটের একটা ফ্লুorescent ল্যাম্পে চোখ কয়েল 15 ওয়াট পাওয়ার নেয়। 40 ওয়াটের সাথে অতিরিক্ত 15 ওয়াট পাওয়ার নিয়ে নেয় একটা চোখ কয়েল। তাইলে এইটার মধ্যে যেহেতু চোখ কয়েল থাকে না, তাইলে এখানে এনার্জি সেভ হয়। কার সাথে কার কথা বলছি? যে টিউব লাইট পাল্টায় যদি এগুলি লাগানো হয় তাহলে এনার্জি সেভ হয়। এটাও একটা গাঁজাখুরি কথা। আচ্ছা, কেন? আমি বুঝাই দিচ্ছি কেন। সেটা হচ্ছে যে এই লাইটটা যে চোখ কয়েল দিয়ে জ্বলে, সেটার অল্টারনেটিভও আছে। এই লম্বা অবস্থায় তাকে চোখ কয়েল ছাড়াই জ্বালানো যায়। সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যালান্স। আসলে চোখ কয়েল দিয়ে আর ক্যাপাসিটর দিয়ে ব্যালান্স বানানো হয়। The combination of choke coil and ballast is choke coil and capacitor. choke coil মানে ইন্ডাক্টর, আর একটা হচ্ছে ক্যাপাসিটর। এই দুটোর কম্বিনেশন দিয়ে এই বাল্বকে এই টিউব লাইটকে আসলে স্টার্ট করা হয়। তো এইটা বাদ দিয়ে ইলেকট্রনিক স্টার্টার দেওয়া সম্ভব, যেটাকে আমরা বলি ব্যালাস্ট। ওটা হলো ইলেকট্রনিক ব্যালাস্ট, আর চোক কয়েলের ব্যালাস্টটা হচ্ছে নন ইলেকট্রনিক ব্যালাস্ট। তো এখানে ইলেকট্রনিক ব্যালাস্ট দিলে, আর এই সিএফএল এ এখানে হচ্ছে গিয়ে অল ব্যালাস্ট হচ্ছে ইলেকট্রনিক ব্যালাস্ট। এটা চোক কয়েল এখানে ইউজ করা হয় না। এটার মধ্যে চোক কয়েল ইউজ করা হয়, ইলেকট্রনিক ব্যালাস্ট ইউজ করা হয়। তো ফাঁকিবাজিটা হচ্ছে এখানে যে আমরা যদি এখানে ইলেকট্রনিক ব্যালাস্ট ইউজ করি, তাইলে আর এটার মধ্যে যেহেতু ইলেকট্রনিক ব্যালাস্ট ইউজই হয়, তাইলে এইটার তুলনায় এইটা কোনো রকম এনার্জি সেভ করে না, বরং এনার্জি নষ্ট করে। কিভাবে?
এই লম্বা বাতিটা আলোকে ছিটিয়ে দেয় রুমের মধ্যে। এই পেঁচানো বাতিটা ভিতর থেকে আলো বের করে না, তো আলো দেখা যায় শুধু বাইরের দিক থেকে বেরোয় আর ভিতরের দিক থেকে ও ভিতরে প্যাচ খেয়ে যায়, তার মানে শ্যাডো ওটার মধ্যে একটা তৈরি হয়। তাইলে এই জিনিসটা আসলে মানুষ এত প্রশংসা করছে কেন? প্রশংসা করছে হচ্ছে টেকনিক্যালি জিনিসটা বুঝতে হবে। প্রশংসা করছে হচ্ছে একে সব সময় কম্পেয়ার করছে এটার সাথে, এটার সাথে। এই যে বলছে যে এ যতটুকু আলো দেয় তার চেয়ে অনেক ওয়াট কম নিয়ে এ হচ্ছে ততটুকু আলো দিতে পারবে। কত? প্রায় 80%। এইটা শুনে বাঙালি কেঁদে কেটে অস্থির যে এগুলিকে যেহেতু 80% বিদ্যুৎ সেভ করে তাহলে কতই না মজা। কিন্তু এই খুশিতে কেউ কেউ, আমি জানি অনেকে এই সমস্ত টিউবলাইটও বাসা থেকে বের করে দিয়েছে, ভাবছে যে এত এনার্জি সেভ হবে। বোকার মতো কথা, এটা কোনোদিন সেভ হয়? কখনোই হবে না। ও শুধুমাত্র যদি এই ধরনের বাল্বকে রিপ্লেস করো তাইলে সেভ হবে। টিউবলাইটকে রিপ্লেস করলে সেভ হতেও পারে, নাও হতে পারে। হবে যদি এখানে একটা চোখ কয়েল থাকে যে প্রায় 15 ওয়াট পাওয়ার নেয়, সেক্ষেত্রে কিছুটা সেভ হবে। আর যদি ও অলরেডি ইলেকট্রনিক ব্যালান্স দিয়ে চলে আর এ তো ইলেকট্রনিক্স ব্যালান্স ছাড়া চলেই না, ইন দ্যাট কেস এ হচ্ছে গিয়ে কোনো পাওয়ার সেভ করবে না, বরং পাওয়ার আরও লস করবে। বিকজ এখানে কিছু এনার্জি শ্যাডোর মধ্যে আটকা পড়ে যেয়ে সেটা বাইরে বের হতে পারছে না। কিছুটা গরমও হবে, কারণ এটাও বোঝা যাচ্ছে। আমরা কিন্তু তারের সাইজের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে একটা জিনিস খোলা অবস্থায় থাকলে ওটার মধ্যে সারফেস এরিয়া বেশি থাকে, আলো বাতাস খেলে সে ঠান্ডা হয়ে যায়। আর পেঁচানো থাকলে কয়েলের মতো হয়, সেখানে সে ঠান্ডা কম হয়। সো কিছুটা গরম হয়ে যাবে, এটা তো বোঝাই যাচ্ছে। দ্যাটস হোয়াই এই জারি জুরি বেশি দিন চলেনি, মানে এই জিনিসটা কিন্তু সেরকম বাজার দখল করতে পারেনি। কারণ জনগণ যতই লাফাক আসলে আলটিমেটলি তো ঘরে ঘরে কয়টা আর কিনে, বেশিরভাগ তো প্রজেক্টে ইঞ্জিনিয়াররাই রিকমেন্ড করে দেয় যে এটা ভালো, এটা ভালো। তো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের পরিবর্তে এই সিএফএল এটা রিকমেন্ড করা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। যারা লাইট করে দেয় তারা ওই ইনক্যান্ডেসেন্ট পরিবর্তে ওটা দিত, কিন্তু ইনক্যান্ডেসেন্ট এটা বন্ধ হয়ে গেছে, টিউবলাইটের পরিবর্তে দেয় না। সো সত্যিকার অর্থে এই লাইটের বিকল্প আসছে হচ্ছে এখন এলইডি। এটা মনে রাখতে হবে যে সত্যিকারের অর্থে এটার বিকল্প হচ্ছে এলইডি। এই এলইডি এসে এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পকে আসলে এটার বাজার মেরেই দিছে। সো এখন ওই যে বাজারে গেলেই দেখবে এলইডি পাওয়া যাচ্ছে, এলইডি পাওয়া যাচ্ছে। এলইডিরও সমস্যা আছে, আজকে ডিসকাস করবো না। এলইডির সমস্যাটা বুঝতে গেলে পাওয়ার ইলেকট্রনিক্সটা ভালো করে তোমাদের বুঝতে হবে। এক কোর্সের মধ্যে অন্য কোর্স টেনে এনে বোঝানো বেশ মুশকিল হবে। তো আমি তাহলে এখন কি বলছিলাম, যে এখানে এটার থেকে এটা একটা জাত ভাই আর কি, সেম ক্যাটাগরি। এনার্জি সেভ হবে কি না তো ডিপেন্ড করে এটা ব্যালান্সটা কি ইলেকট্রনিক ব্যালান্স নাকি ইলেকট্রিক্যাল, অর্থাৎ চোখ কয়েল প্লাস ক্যাপাসিটর। তো এখানে একটু আইডিয়া দেই, বেশি ব্যাখ্যা করব না। যে যদি চোখ কয়েল প্লাস ক্যাপাসিটর হয় তাইলে ও হচ্ছে হাই ভোল্টেজ স্টার্ট করে, এটাকে হাই ভোল্টেজ স্টার্ট করে। মানে সাপ্লাইয়ে আমার হয়তো 220-30 ভোল্টেজ আছে, সেটাকে অনেক হাই করে প্রথমেই এই যে এটার মধ্যে যে গ্যাস থাকে সেই গ্যাসকে ব্রেক আপ করে তারপরে মানে ব্রেক ডাউন বলা যায় হয়ে তারপর ভিতর দিয়ে কন্ডাকশন শুরু হয়ে যায়। ওয়ান্স দ্য কন্ডাকশন হ্যাজ স্টার্টেড তারপরে কিন্তু আর কারেন্ট পাস করতে কোনো সমস্যা হয় না। তাহলে এটা হচ্ছে হাই ভোল্টেজ স্টার্ট হলো। আর যদি ইলেকট্রনিক ব্যালান্স ইউজ করা হয়, এখানে ইলেকট্রনিক ব্যালান্স ও করে কি হাই ফ্রিকোয়েন্সিতে তাকে স্টার্ট আপ করায়, হাই ফ্রিকোয়েন্সিতে স্টার্ট আপ করায়। তো সেটা কিভাবে করে, ওই সাপ্লাই এসিটাকে প্রথমে ডিসি করে নেয়, ডিসি করার পরে সে ডিসিকে আবার এসি করে। তো সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। ও যখন ডিসি করলো, ডিসি থেকে আবার যখন এসি করলো তখন ওটাকে হাই ফ্রিকোয়েন্সি বানায়। ওই হাই ফ্রিকোয়েন্সি এটার মধ্যে দিয়ে চাপ দিলে মানে ওই ফ্রিকোয়েন্সির ঠেলায়, ফ্রিকোয়েন্সি কিন্তু এনার্জি রেডিয়েট করাতে পারে আর কি, অনেক হাই ফ্রিকোয়েন্সি চলে বলে এ কন্ডাকশন শুরু করে। তাই এ কি অবস্থা, এর তো ইলেকট্রিক্যাল ব্যালেন্স নাই, সো দেয়ার ইজ অনলি ইলেকট্রনিক ব্যালেন্স, তার মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে চলে। এ কি করে, এবার এখানে আসি। এ হচ্ছে অলওয়েজ ডিসিতে চলে, অলওয়েজ ডিসিতে চলে। এই যে এ অলওয়েজ ডিসিতে চলে। কাজেই আমরা যদি সোলার প্যানেলের সাথে লাগাই, সোলার প্যানেল যেহেতু ডিসি তৈরি করে কোনো কিছু লাগবে না, সরাসরি
এটাকে চালানো যাবে, যেহেতু ওখানে ডিসি এখানে এখন বলছি কোনো কিছু লাগবে না, কিন্তু সোলার যদি সূর্যের আলো না থাকে তাইলে কি হবে? ইন দ্যাট কেস ব্যাটারি দরকার হবে, যে সোলার প্যানেল থেকে সরাসরি বাল্বে না দিয়ে সেটাকে ব্যাটারিতে দিলাম, ব্যাটারি থেকে পরে এখানে দিলাম, তো এটা এখানে ডিসিতে এটা চলবে। আর যদি আমরা এসি দেই তাহলে প্রথম কাজ হচ্ছে এসিকে ডিসি করা, আদারওয়াইজে চলবে না। কিন্তু কোনোদিন এসিতে চলবে না, এলইডি কখনোই এসিতে চলে না। যারা বলবা যে কি বলে না কিনে না আমরা এসিতে চালাই, তুমি তো আর ভিতরে সার্কিটটা দেখতেছো না, ভিতরে ওটাকে ডিসি করে ফেলা হয়েছে, সেই ডিসিটাই চলছে। ওকে, তাইলে এখানে দুটো জিনিস আসলো। একটা জিনিস হচ্ছে যে ইলেকট্রনিক ব্যালাস্টওয়ালা টিউব লাইট, সেটাও কিন্তু এসি থেকে ডিসি হয়ে আবার এসি হয়েছে, এর মানে হচ্ছে সেখানে ইনভার্টার আছে। আর এলইডি লাইট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এসি থেকে ডিসি হয়েছে, মানে এখানে আছে রেকটিফায়ার। আশা করি যে ইলেকট্রনিক্স কোর্সগুলি পড়েছো, এই জিনিসগুলি বুঝো যে রেকটিফায়ার এবং ইনভার্টার কি। এইখানে এক পাতায় আটকায় থেকে এত কথা বলছি এ কারণে যে এই সমস্ত বাতি খুব জনপ্রিয় হচ্ছে এবং ধীরে ধীরে মোটামুটি বাতির জগতে সব কিছুকে রিপ্লেস করে দিয়ে এরাই টিকে থাকবে। বিভিন্ন পাওয়ারের বাতি আজকে এখানে যা দেখাবো সবই আলটিমেটলি এই এলইডিতে আসবে। সো ইজ ইট সামথিং যুগান্তকারী? অন্যান্য লাইটকে যে রিপ্লেস করে দিচ্ছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা যুগান্তকারী ঠিক না। এইটা পাওয়ার গ্রিডকে এবং পাওয়ারের কোয়ালিটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সেই জন্য বলছি কিছু খারাপ জিনিস আছে, এটা বলবো না। তো ও আসলে কিভাবে সমস্যাটা করতেছে একটা উত্তর আপাতত বলি, দ্যাট প্রবলেম ইজ উইথ হারমোনিক্স। এবং হারমোনিক্সটা কোত্থেকে আসে? যেহেতু একবার রেকটিফায়ার হয়, ওই রেকটিফিকেশনে ওখানে ইলেকট্রনিক সুইচ ইউজ করা হয়, সে ওটার 12টা বাজায়, মানে হচ্ছে মারাত্মক হারমোনিক্স পাওয়ার সিস্টেমে এসি সিস্টেমে ঢুকিয়ে দেয়। আর এখানে তো ওই কাজ দুইবার হচ্ছে, একবার হচ্ছে এসি থেকে ডিসি, ডিসি থেকে আবার হচ্ছে এসি, তার মানে একবার রেকটিফায়ার আর একবার ইনভার্টার ইউজ করছে। এসি থেকে এসি হলে তাকে আবার কনভার্টার বলে আর কি। সো ওখানে আমি যেটাকে বলছি ইনভার্টার, সেটা যদি ডিসি থেকে এসি হয় তাহলে ঠিক আছে, তা তো আছে ভিতরে একটা পার্ট, কিন্তু প্রকৃতপক্ষে এসি সাপ্লাইকে ডিসি করে এসি করতেছে। সো তার পারফেক্ট টার্ম হচ্ছে কনভার্টার। তো এই কনভার্টার আর রেকটিফায়ার মিলে ওই সিস্টেমের পাওয়ার কোয়ালিটি খুব খারাপ করে দিচ্ছে। আপাতত তোমরা তো ছাত্র অবস্থার থার্ড ফেজে আসো, আরও 1 বছর বেশি লাগবে, তারপর পাস করে চলে যাবা। যখন তোমরা মোটামুটি ক্যারিয়ার বেশ ভালোভাবে শুরু করে দিবা, এই কথাটা মনে রেখো আমি যেটা বললাম, যে তখন দেখবা যে হারমোনিক্সে পাওয়ার সিস্টেমের 12টা কীভাবে বাজায়। তখন পাওয়ার সিস্টেমকে টিকায় রাখার জন্য ওখানে আবার অনেক জিনিস লাগাতে হবে, ফিল্টার, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে ভার কন্ট্রোলার, এই সমস্ত জিনিস ওখানে দিয়ে সিস্টেমকে সোজা রাখতে হবে, ঠিকঠাক রাখতে হবে, যেটা এখন লাগছে না। সো কোনো জিনিসের ভালো যেমন জিনিস আছে সেরকম খারাপ জিনিস আছে। হারমোনিক্স ঠেলে তখন কাজই করতে পারবে না, এখন সেইটা সেই তুলনায় অনেক কম আছে আর কি। ঠিক আছে, লাইট নিয়ে অনেক কথা বললাম, পরেরগুলি জাস্ট 1-2 কথা বললেই হয়ে যাবে। কেন? দেখো এই যে হচ্ছে ফ্লুরেসেন্ট ল্যাম্প এফএল, এটা কিন্তু অলরেডি বলে ফেলছি টিউব লাইট, তো ওটা তো ওখানে বর্ণনা দিলাম, আগের পেজে বর্ণনা দিলাম, সো এটার ডিটেল যাওয়ার দরকার নাই। যেটা হচ্ছে টিউব লাইট, সাধারণত এটা 2 ফুটের হয়, এটা 4 ফুটের হয়। এই তারপরে যাই, এটা এনার্জি এফিশিয়েন্ট কার তুলনায়? এটা কিন্তু ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা জেনারেল সার্ভিস ল্যাম্পের তুলনায়, অর্থাৎ গোল্ড বাল্ব, তার তুলনায় এটা হচ্ছে এনার্জি সেভিং, এবং এটার টিকেও অনেক দিন, লং লাইফ এক্সটেনশন। তোমরা জানো এটা সহজে নষ্ট হয় না। এরপর আসতেছে কমপ্লেক্স ফ্লুরেসেন্ট লাইট, এগুলিও আমরা স্কিপ করে যেতে পারবো। ওই বাতিকে পেঁচায় যেটা করা হয় সেটাই হচ্ছে কম্প্যাক্ট, এবং এটা যেহেতু গোল্ড বাল্বের জায়গায় বসানো হয় সেজন্য এগুলির ওয়াটেজ কম, মানে গোল্ড বাল্বের হোল্ডারেই কিন্তু এটাকে বসিয়ে দেওয়া হয়, এটা ওয়াটেজ কম। এটাকে এই জন্য বলা হয় এনার্জি সেভিং। কার তুলনায়? গোল্ড বাল্বের তুলনায়। কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু টিউব লাইটের তুলনায় সেটা কিন্তু এনার্জি সেভিং না। এরপর আসতেছে এলইডি লাইট, এটাও কিন্তু বলা হয়ে গেছে। সো আমরা উই ক্যান ইজিলি প্রথম স্লাইডে যেটা বললাম আর কি, যে এটা কিন্তু মূলত ডিসি বাল্ব। তো ডিসি বাল্ব ডিসি থেকেও চলে, যেমন সোলার প্যানেল আর ব্যাটারি, আর হচ্ছে এসি থেকেও চলে। ইন দ্যাট কেস উই নিড এলইডি চালাতে আমাদের দরকার হচ্ছে রেকটিফায়ার, অর্থাৎ এসি থেকে ডিসি হবে, সেই ডিসি দিয়ে চলবে।
সো আমরা যে বাল্ব কিনি, এলইডি লাইট কিনি, এই লাইটের তো এই যে এরকমই দেখতে, তখন এখানে যে হোল্ডারটা আঁকছিলাম এই হোল্ডারটা কিন্তু এরকম মোটা থাকে, একটু এরকম মোটা মতো থাকে। এটার মধ্যে একটা ইলেকট্রনিক সার্কিট আছে, মূলত রেকটিফায়ার আছে আর কি। এদিক দিয়ে এসি, হোল্ডারের থেকে এসি যায়, এসি যে এটার মধ্যে রেকটিফাই হয়ে ডিসি হয়ে ওটাকে জ্বালায় আর কি। ওকে, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এলইডি লাইট আসলে আমরা যেটা দেখি সেটা আসলে অ্যান অ্যারে। অ্যারে মানে হচ্ছে অনেক ছোট ছোট এলইডি আছে, সেগুলি সাজানো হয়েছে সমন্বয়। প্রত্যেকটা ছোট ছোট এলইডি তোমরা ইলেকট্রনিক্স ল্যাবে এলইডি যেভাবে করছো ওইভাবেই, মানে সামান্য ডিসিতে, মানে 2-3 ভোল্টের ডিসি দিয়ে এটাকে জ্বালানো যায় আর কি, এর চেয়ে বেশি লাগে না, কোনো কোনো ক্ষেত্রে চেয়ে কমেও জ্বলে আর কি। ওকে, সো আমাদের আসলে নিউ বাল্বগুলি দরকার। এই পর্যন্ত সব বাল্ব হচ্ছে বেশ কমন, এবং আমরা সবগুলি মোটামুটি ভালো মন্দ বুঝে ফেললাম। এরপর আসছে হ্যালোজেন ল্যাম্প। হ্যালোজেন ল্যাম্প হচ্ছে এটা হচ্ছে বড় সড়ো ধরনের, এবং এই ল্যাম্পগুলি অনেক বেশি জায়গা আলোকিত করার জন্য ইউজ করা হয়, যেমন শপ, তারপরে হচ্ছে কমার্শিয়াল স্পেস, তারপরে শোকেজের মধ্যে, স্টেজে, প্রজেকশন লাইট ইত্যাদি এটি ইউজ করা হয়। এটা হাই টেম্পারেচারের জন্য এখান থেকে আল্ট্রাভায়োলেট লাইট আসে, কাজেই এইটা আল্ট্রাভায়োলেট লাইট কিন্তু কিছু ক্ষতি করে, সেটা যেন অ্যাভয়েড করা যায় সেইভাবে সেসব জায়গায় এটা সিলেক্ট করতে হবে। ইটস কল্ড হ্যালোজেন লাইট। খুব উজ্জ্বল সাদা আলো হয় এখান থেকে। তারপর আছে মার্কারি ভ্যাপার ল্যাম্প। মার্কারি ভ্যাপার ল্যাম্প তো তোমরা চিনোই, ওই যে হচ্ছে যে শাড়ি বা কাপড়ের দোকানে, গয়নার দোকানে গেলে যে আলো উপর থেকে একদম জল করতে থাকে, ওটা হচ্ছে মার্কারি ভ্যাপার ল্যাম্প। এই জন্য এগুলি, এটা কিন্তু সিআরআই আগের ক্লাসে পড়ানো হয়েছে। সিআরআই, কালার রেন্ডারিং ইন্ডেক্স। এই মার্কারির কিন্তু কালার রেন্ডারিং ইন্ডেক্স খুব খারাপ, মানে যে জিনিস যেমন দেখতে সূর্যের আলোতে যেমন দেখায়, এই আলোতে কিন্তু সেরকম দেখায় না, তাকে কিন্তু অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখায়, অর্থাৎ কালার রেন্ডারিং ইন্ডেক্স খুব কম আর কি। এটা মেটাল হ্যালাইড ল্যাম্প আছে, এটাও অনেকটা হ্যালোজেন ল্যাম্পের মতোই, বিভিন্ন ফ্লাড লাইট হিসেবে ইউজ করা হয়। ফ্লাড লাইট অর্থাৎ একটা জ্বালায় দেয়, ওই এলাকায় পুরো আলোকিত হয়ে যায় এরকম। তো এইগুলি সে কারণে ওয়াটেজ কিন্তু অনেক বেশি হচ্ছে, একটু 150 ওয়াট থেকে শুরু করে যে 2000 ওয়াট এবং এর চেয়ে বেশি আছে, এগুলিকে বলে মেটাল হ্যালাইড ল্যাম্প। কোথায় ইউজ করে? ওই যে বিভিন্ন সিকিউরিটির ওই জায়গাগুলি ইউজ করে, যে একটা বিল্ডিংয়ের বাইরে, একটু বিল্ডিংয়ের ভিতরে সাধারণত এগুলি ইউজ করে না, একটা এলাকা আলোকিত হয়ে থাকলো এইভাবে। তারপরে বিভিন্ন রকম যে ইনডোর আউটডোর স্টেডিয়াম এবং ওখানে যে অ্যাথলেটিক্স ফ্যাসিলিটিস যেগুলি থাকে, সেখানে অনেক আলো আসলে একসাথে পাওয়ার জন্য। এবং এগুলি একটা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে তারা, বিকজ দিস এলইডি লাইট, আগেই বলেছি, আগের শীটটাই বলেছি যে এলইডি লাইট এটার ওয়াটেজ, তো একটা এলইডিতে খুব সামান্য ওয়াটেজ, 1 ওয়াটের চেয়েও কম, কিন্তু সেগুলি যে আমরা বিভিন্ন ওয়াটে পাই মূলত এয়ারে করা হয়, অর্থাৎ অনেকগুলি একসাথে জ্বালানো হয়, অনেকগুলি একসাথে অ্যারে করে এটার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেটাকেই আমরা হোল্ডারে দিয়ে জ্বালাই। তো সেই যে অ্যারেঞ্জমেন্টটা, ওই অ্যারেঞ্জমেন্টটা এমনভাবে করা সম্ভব সে এত বেশি আলো দিবে, মানে ডিজাইনও বড় করতে হবে এবং ওখানে হিট সিঙ্ক লাগাইতে হবে, যে তখন গরম হয়ে যাবে, হিটটা যাতে ওখান থেকে সরিয়ে নেওয়া যায়। সো মেটাল দিয়ে তারা আসলে হোল্ডার বা অন্যান্য জিনিস বানাতে হয়, সেইটাকে এত আলো দিবে যে সেই এখন দেয় যে অনেক সময় যে হ্যালোজেন লাইটের পারপাস সে করতেছে, তার মানে হ্যালোজেন উঠে যাচ্ছে। মার্কারি ভ্যাপার ল্যাম্পের কাজ সে করতেছে, মেটাল হ্যালাইডের কাজ করতেছে, মানে এইসব যে সব জায়গায় আমরা আগে ইউজ করতাম যে ফ্লাড লাইটের, সেটার পরিবর্তে এই এলইডির ফ্ল্যাটটাও কিন্তু পাওয়া যায়, এলইডি ফ্ল্যাট লাইটও ইদানিং পাওয়া যাচ্ছে। তো সেটা হচ্ছে যে এই সমস্ত টেকনোলজি ওইটার কাছে টিকবে না, বিকজ ওই যে বললাম যে এলইডি যেহেতু বিদ্যুৎ সেভ করে, অর্থাৎ এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই যে এই 200 ওয়াট নিয়ে এই মেটাল হ্যালাইড যতটুকু আলো তৈরি করবে, ওখানে এলইডি দিয়ে ওই সেম পরিমাণ আলো তৈরি করতে গেলে দেখা যাবে 200 ওয়াট লাগছে না, অনেক কম ওয়াট লাগছে। তো সেই জন্য দে আর বিকাম লুক্রেটিভ এই যে এলইডি লাইটগুলি। এই ছাড়া আছে সোডিয়াম
ল্যাম্প, সোডিয়াম ল্যাম্প তো তোমরা ঢাকায় দেখছো, যে স্ট্রিটে থাকে, স্ট্রিটে এটার আবার দুই রকম হয়, লো প্রেশার সোডিয়াম ল্যাম্প এবং হাই প্রেশার সোডিয়াম ল্যাম্প। সো প্রথমটা হচ্ছে হাই প্রেশার, এই যে এইচপি, এটা হচ্ছে হাই প্রেশার সোডিয়াম ল্যাম্প, আর একটা হচ্ছে লো প্রেশার সোডিয়াম ল্যাম্প। এগুলিরও কিন্তু কালার ইনডাইরেক্ট খুবই খারাপ, অর্থাৎ যেই কালার যে দেখাবে সেই কালার সে দেখাতে পারে না, সেখানে অনেক সমস্যা হয়ে যায়, এটা দেখতে আর এক রকম লাগে আর কি। হ্যাঁ, এই এরপরে হচ্ছে সোলার পাওয়ার এলইডি স্ট্রিট সিকিউরিটি লাইট। সোলার পাওয়ার এলইডি স্ট্রিট সিকিউরিটি লাইট বলতে কি বোঝাচ্ছি? এটা বোঝাচ্ছি যে এটা এমন এক ধরনের সহজ সরল লাইট যেটা ডিসি থেকে সরাসরি চলতেছে। আগের এলইডিটা কিন্তু বললাম যে এসি থেকে চললে সেখানে কিন্তু রেকটিফায়ার লাগবে, তাহলে ওই বাল্বটা সহজ হবে, ওই বাল্বটা কিন্তু জটিল। যেটা সরাসরি আমরা এসি প্লাগে দিয়ে লাগাই ওখানে কিন্তু ভেতরে রেকটিফায়ার আছে, সো বাল্বের গোড়াটা বিশেষ করে এরকম মোটা মতো হবে, ভিতরে জায়গা থাকতে হবে। কিন্তু যেটা সরাসরি ডিসিতে চলে তার আর ওইগুলি লাগবে না, নর্মাল এলইডির কয়টা বসিয়ে দিলে কিন্তু হবে। আর স্ট্রিট লাইট বলতে সোলার স্ট্রিট লাইট বলে এক ধরনের স্ট্রিট লাইট পাওয়া যায়, সেটা যদি সোলার থেকে চলে তাহলে সেটাও কিন্তু ডিসি, মানে ওইটার মধ্যে আর রেকটিফায়ার নেই। হাওয়েভার ঢাকা শহরে তাকালে টাকালে দেখবে, একটু চোখ তুলে তাকিয়ে দেখো যে স্ট্রিটে যে লাইট আছে সেটা সোডিয়াম লাইটও আছে, আবার সোলার স্ট্রিট লাইটও কিন্তু আছে, দেখবা সোলার স্ট্রিট লাইট আছে। তো সোলার স্ট্রিট লাইট হলে সেটা আবার কথা হচ্ছে যে সেটা কি সোলার প্যানেল থেকে চলতেছে, যদি প্যানেল থেকে হয় তাইলে ওটা ঠিক আছে, ওটা হচ্ছে ডিসি। কিন্তু ওটা কিন্তু আবার এক সময় প্যানেল থেকে চলবে, আবার অন্য সময় সেটা হচ্ছে এসি থেকে চলবে। এরকম হলে ওটার মধ্যে অবশ্যই ইনভার্টার আছে, মানে সোলার থেকে যে ডিসি নিচ্ছে তাকে ইনভার্ট করে এসি বানাচ্ছে, আর নর্মাল স্ট্রিট লাইটের যে এসি সাপ্লাই সেখান থেকে যদি চলে তখন তো এসি আসেই। তো এভাবেও কিন্তু দেখা যায়, তাকায় ভাবে তোমাদের কার্জন হল থেকে বেরিয়ে তারপরে হাইকোর্টের সামনের রাস্তাটা দিয়ে মৎস্য ভবনের দিকে গেলে ওই রাস্তায় কতগুলি সোলার স্ট্রিট লাইট আছে। ওকে, তো আমাদের এখানে এটা ইয়েটা শেষ হলো, সেটা হচ্ছে যে ইলুমিনেশনের বিষয়টা শেষ হলো। এখন আমরা 5 মিনিটের ব্রেক দিয়ে 10:50 আবার শুরু করব, 10:50 শুরু করব। তোমরা একটু হেঁটে চলে বেড়াতে পারো, এক জায়গায় অনেকক্ষণ বসে না থেকে। বাকি যারা যাবে না তারা এই ফাঁকে আমাকে যত ইচ্ছা চাইলে কোশ্চেন করতে পারো। হ্যালো, কোনো কোশ্চেন? না স্যার, কোশ্চেন নাই। আরে বাবা, কোশ্চেন নাই? তাহলে কি শিখতেছো? শিখতে হবে তো, একটা কিউরিওসিটি থাকবে না?
হ্যালো, শাকিল আছে? হ্যালো, তানিম? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই তোমাদের এই যে উম, এই অনলাইন ক্লাসের ইভ্যালুয়েশন সিস্টেমে মার্কের পার্সেন্টেজগুলি কি কিছু চেঞ্জ করেছে? এরকম কোনো ডকুমেন্ট কি আছে? নোটিশ? আচ্ছা, তো ওইটা তো সেটা তো আগের থেকেই ছিল যে এই ব্যাচ থেকে হচ্ছে 70 আর এর প্রিভিয়াস ব্যাচগুলি থেকে ছিল 60, রাইট? এটার সাথে তো কোভিডের সম্পর্ক নাই, দেখা গেছিল যে সিনিয়র ব্যাচগুলিতে ছিল 60 আর হচ্ছে আহ, এই তোমাদের থেকে বোধহয় 70, রাইট? এটাই তো। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তাইলে ইন দ্যাট কেস আমি অ্যাটেন্ডেন্সটা বলি। অ্যাটেন্ডেন্সে 5%, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনে 5%, ইন কোর্স বা প্রজেক্টে তাইলে কত হবে? ওখানে 20%, তাই না? হ্যাঁ, আর হচ্ছে ফাইনাল এক্সামে 70%। এই তো হয়েছে। ওকে, তো আমি আসলে এর আগে পড়িয়েছি তো সিনিয়র ব্যাচ, ওখানে এটা ছিল। হাওয়েভার আমি আবার ওই পরীক্ষা কমিটির মেম্বার, তো তোমাদের নিচের দিকের ক্লাস আমি ও কোশ্চেন করি আর কি। মানে ওখানে যে নিয়ম আছে তোমরা তো জানো, এক্সটার্নাল লাগে। তো আমি জানি ওটা 70%। মানে আমি আমি আই মিন যে থার্ড ইয়ার যারা উঠে নাই তাদের মানে তোমরা হয়তো জানো না, মানে তাদের বিভিন্ন সময় আমি কোশ্চেন করেছি আর কি, মডারেশন করেছি। ওই যে কি হয় তাহলে যে তোমার ওখানে যে 70 আমি জানি, উপরের দিকে 60, নিচে 70। এখন তোমরা তো 3-তে উঠে গেলা থার্ড ইয়ারে, এরপরে সবই 70% হয়ে যাবে। কিন্তু এছাড়া কোভিডে আর কোনো পরিবর্তন হয়নি আমাদের, কিন্তু বুয়েটে কোভিডের জন্য কিন্তু আলাদা স্কোরিং সিস্টেম একটা করছে আর কি। তো ঠিক আছে, তাহলে আমি ওটা বললাম এই জন্য যে আমার ইয়েতে এটা দেখাইছিলাম তো, ওই যে লেকচারে, তো আমি ওই লেকচারটা ওটা শেষ হয়ে গেছে, ওই ডকুমেন্টটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি, মানে লেকচার স্লাইডগুলি দিয়ে দিচ্ছি। যে মডিউলটা শেষ হয়েছে ওই মডিউলটা দিয়ে দিচ্ছি, ওটা একটু কারেক্ট করে দিলাম আর কি। আর এখন আমরা পরের 45 মিনিট একটা নতুন মডিউল করব, যতটুকু পারি আর কি ওই মডিউল থেকে। আর তোমাদের যেগুলি রেকর্ড করা হয়, রেকর্ডগুলিও কিন্তু আছে আমার কাছে। আমি তোমাদের ওই, আমি তো চাচ্ছিলাম ওয়ান ড্রাইভে শেয়ার করি, কারণ ওখানে জায়গা বেশি। ঠিক আছে, আমি নাহলে ওয়ান ড্রাইভ শেয়ার করে তোমাদের একজনকে দিয়ে দিলাম, তোমরা অন্যদের সাথে শেয়ার করো। ওকে, এই মডিউলটার নাম হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ইন এ বিল্ডিং। তোমরা জানো যে পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন একটা কোর্স আছে, সেই কোর্সের সাথে এটা সম্পর্ক নেই।
ওটা হচ্ছে যে পাওয়ার প্ল্যান্ট থেকে বিভিন্ন জায়গা ক্রস করে তারপরে লোড সেন্টারে যে ডিস্ট্রিবিউশন করা হয় বা ট্রান্সমিশন করা হয়, প্রথমত ট্রান্সমিশন করা হয় তারপর ডিস্ট্রিবিউশন করা হয়, সেটা আমরা এটা একটা যেহেতু দিস ইজ কল্ড ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইন, সো বিল্ডিংয়ের মধ্যে ডিস্ট্রিবিউশনটা কিভাবে করে সেইটা হচ্ছে আমরা এই মডিউলে শুরু করলাম। এখানে আমরা এই যে আমাদের ডিজাইন করতে গেলে কি লাগে সেটাই যে আমাদের শুরু হয়ে গেল, এটা শুরু হয়ে গেল। এবং এখানে আমরা এই ডিজাইনটা করতে গেলে তো আমাদের ওই নিয়মকানুনগুলি যতটা আমরা শিখেছি, ওই স্লাইডটা ওখানে তো আছেই, তাদের বুঝতে না পারছো তারা ওইটা হাতের কাছে থাকলে অনেক কিছু মনে পড়ে যাবে। আর হচ্ছে লেকচারের রেকর্ডিংটা দেখলেও অনেক কথা বোঝা যাবে, যেগুলি আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি সেগুলি আমি তো অ্যানোটেশন সহ পড়াই, সো আমি যে দাগ টাগ দিচ্ছি এগুলি দেখতে পারবে। আচ্ছা, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমরা আসলে ডিজাইন হাতে নিলে আমাদের প্রথমে যেটা হয়, প্রথমত দিস ইজ ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইন। ফার্স্ট স্লাইডগুলিতে তোমাদের শেখানো হয়েছে যে হোয়াট ইজ বিল্ডিং সার্ভিস, এটা শেখানো হয়েছে। বিল্ডিং সার্ভিস ইজ নট এ বিল্ডিং। বিল্ডিংয়ের কাজটা করে আর্কিটেকচার, প্ল্যান করে, আর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার সেটাকে কিভাবে কনস্ট্রাকশন করা যায় তার জন্য তার স্ট্রাকচারাল স্ট্রেংথ, অর্থাৎ কতগুলি ডট লাগবে, কটা কলাম, কটা বিম হবে সেটা ধরে দেয়। যেমন এখানে আমরা একটা অ্যাপার্টমেন্টের লেআউট প্ল্যান দেখতেছি, এই প্ল্যানের মধ্যে কলাম বিম কোনো কিছু কিন্তু আর্কিটেক্ট এটা ডিসাইড করবে না। হাউএভার সে ড্রয়িংয়ের মধ্যে ওটা দেখাই দিতে পারে যে এখানে এখানে কলাম। যেমন কথার কথা, সহজ সরল চিন্তা থেকে যদি কোনো আর্কিটেক্ট এরকম করে, এইখানে একটা কলাম, এখানে একটা কলাম, তারপর এখানে একটা কলাম, এভাবে যে ঘরগুলি দেখতেছি তার কোনায় কোনায় যদি কলাম দিয়ে সে চলে যায়, সে সেটা যেতে পারে। কারণ এই প্ল্যানিংটা এখান দিয়ে ঢুকবে, ঢুকে তারপর সেখানে কি পাবে, তারপরে ডানে কি, বামে কি, প্যাসেজ কোথায়, কোন দিকে কি আছে, এগুলি পাবে। এই পরিকল্পনাটা এটা সিভিল ইঞ্জিনিয়ারের কাজ না। যদিও আমাদের দেশে দীর্ঘদিন মানুষ মনে করতো এটা সিভিল ইঞ্জিনিয়ারের কাজ, কিন্তু সে আর এক ইতিহাস, সেটা আরেকদিন বলবো। এটা তো কোনো দেশেই এটা সিভিল ইঞ্জিনিয়ারের কাজ না, এটা হচ্ছে আর্কিটেক্টের কাজ। তো আর্কিটেক্ট সে কাজটা করবে, করার পর সিভিল কি করবে সেটা বলি। যে সে করছে কি, আর্কিটেক্টে যে কলামগুলি বসিয়ে দিল, তো এখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার করবে কি, এগুলিতে বাগড়া দিবে। সে বলবে যে এখানে যে একটা বসিয়েছো, এখানে একটা বসিয়েছো, এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্স হয়ে গেছে, এইটা হবে না, হবে না বলে সে বসে থাকবে না। কারণ আর্কিটেক্টের কাজই না এটা। সে যেটা করবে সে হলো যেখানে যেখানে দরকার সেখানে বসিয়ে দিবে, ওটা তার কাজ। যে যেখানে যেখানে থাকবে সেখানে বসিয়ে দিবে। মানে এখানে যদি এখন দুটো বা তিনটা দরকার হয়, তাহলে দুটো বা তিনটা কলাম এখানে বসিয়ে দেবে, কলাম। তারপরে এখানে যে কোনায় কোনায় বসিয়েছে, সে হয়তো বলবে যে কোনায় কোনায় দরকার নেই, এই যে এই কোনায় কোনায় আবার এত কাছাকাছি দরকার নেই, এই কোনায় একটা থাকলো, আরেকটা এখানে দিতে হবে, এই কোনায় না। মানে এটা হচ্ছে সেই হিসাবগুলি হচ্ছে আর্কিটেক্ট এর ড্রয়িং এর উপরে সিভিল সেই কাজটা করে, সিভিল করে দিয়ে তার স্ট্রাকচারাল ডিজাইনটা শেষ করে দেয়। ইলেকট্রিক্যাল ডিজাইন ওই সিভিলের সাথে কম্পেয়ার করা যাইতো যে আর্কিটেক্ট যেমন তাকে এই লেআউটটা দিয়ে দিছে, এবং অনেক সময় কলাম এবং বিম, ওই যে কলামগুলি যে দেখালাম, তারপর সাধারণত এক কলাম থেকে আরেক কলাম বিম দিয়ে সংযুক্ত থাকে। সাধারণত না, সেরকমই করতে হবে, নাহলে হবে না। এক কলাম থেকে আরেক কলাম বিম দিয়ে সংযুক্ত থাকবে। এই কাজটা দেখিয়ে দেবে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারকে, আর্কিটেক্ট দেখিয়ে দিবে। আই মিন আর্কিটেক্টের ড্রয়িংয়ের উপর সিভিল ইঞ্জিনিয়ার দেখিয়ে দেবে। তাদের কাজের সাথে আমাদের কাজ কম্প্যারেবল হইতো যে আর্কিটেক্ট যখন কাজটা করেছে তখন যদি ওই কলামগুলি বা বিমগুলি সে যেমন একটা দেখিয়ে দেয় আর কি, তো সেরকমভাবে ইলেকট্রিক্যালের জিনিসগুলিও সে যদি দেখিয়ে দিত, যে সব সে তার মতো করে বসিয়ে দিছে, বসিয়ে দিয়ে ইলেকট্রিক্যাল কাছে পাঠিয়ে দিল, বললো যে ইলেকট্রিক্যাল। তারপর ইলেকট্রিক্যাল বললো না, এখানে লাইট, ওখানে ফ্যান, ওখানে 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 এগুলো ঠিক আছে বা ঠিক নাই। তারপরে সেটাকে কেটে কুটে দাঁড়িয়েভাবে সরিয়ে ঠিক করতো, তাইলে সিভিলের সাথে কাজ কম্পেয়ার হতো। কিন্তু আসলে সিভিলের সাথে আমাদের কাজ কম্পেয়ার করা যায় না, কারণ আর্কিটেক্ট এগুলি কখনোই দেয় না। আর্কিটেক্ট লেআউটটাকে সেটার মধ্যে লাইট ফ্যানগুলি এভাবে বসিয়ে দেয় না। কেন দেয় না সেটার কারণটা আমি বলি। বুয়েটের সিলেবাসে আর্কিটেক্ট ডিপার্টমেন্টে 5খানা স্ট্রাকচারাল কোর্স করানো হয়। স্ট্রাকচার 1, 2, 3, 4, 5
এইভাবে 5টা স্ট্রাকচারের কোর্স করানো হয়। এতগুলি কোর্স করার কারণে আর্কিটেক্টের মোটামুটি ভালোই ধারণা হয় যে কোন কোন জায়গায় কলাম অ্যান্ড বিম দেওয়া উচিত। ওইটা তাদের ভালো করে এই জন্যই শেখানো হয় যাতে তারা এই যে রুমগুলি পার্টিশনগুলি এগুলি যাতে খুবই অসম্ভবভাবে বানিয়ে না ফেলে, অর্থাৎ বাস্তবতার ভিত্তিতে যাতে বানায়, যাতে বুঝতে সুবিধা হয়। হাউ এবার সে কিন্তু ফাইনালি কলাম বিমের দায়িত্বটা নেয় না, অর্থাৎ বিল্ডিং যদি স্ট্রাকচারালি কলাপস করে তাহলে আর্কিটেক্ট কেউ কেউ ধরতে পারবে না, কারণ একজন সিভিল ইঞ্জিনিয়ারেরই ওইটা দেখে দেওয়ার কথা। আর ইলেকট্রিক্যালের কোর্স তো আর্কিটেক্টে ওইভাবে পড়ানো হয় না, মাত্র 2 ক্রেডিটের একটা কোর্স পড়ানো হয়, অনলি 2 ক্রেডিট। ওখানে যেখানে 5টা কোর্স করানো হয় ওখানেই হচ্ছে 15 ক্রেডিট। কিসে? শুধু স্ট্রাকচারে। এছাড়া সিভিলের আরও কোর্স আছে যেটা আর্কিটেকচার পড়ানো হয়, কারণ অনেকখানি মিল আছে। তো সেই জন্য ওরা করে কি, এটাকে ওইভাবে করে দেয়। তো আর্কিটেক্ট ঠিক করছে কিনা, এটাকে ডানে বামে সরাতে হবে কিনা, এবং কত মোটা কত লম্বা হবে, এবং কত দূরে দূরে হবে, মানে কলামগুলির কিন্তু মোটা একটা ইম্পর্টেন্স, লম্বাটাও ইম্পর্টেন্স। আর বিমের ক্ষেত্রেও কিন্তু ওই একই জিনিস, এই যে এতটুকু হবে নিচের দিকে, নাকি এরকম অনেক বিম দেখবে অনেক মোটা এবং হচ্ছে নিচের দিকে নামানো, হ্যাঁ, এরকম থাকে। তো আর্কিটেক্ট এই কাজটা পারলেও সিভিল ইলেকট্রিক্যালের কাজটা পারে না, কারণ তাদের সে কেউ পড়ানো হয় না। ইলেকট্রিক্যাল মাত্র 2 ক্রেডিট কোর্স করে সে প্রথমে সার্কিট শিখবে, মানে ইলেকট্রিক সার্কিট, এসি ডিসি কত কিছু তো আছে, তোমরা তো পড়ে আসছো, সেটা সে বুঝবে ওই 2 ক্রেডিটের মধ্যে, নাকি লাইট ফ্যান কোথায় কি লাগাবে সেটা বুঝবে। আলটিমেটলি সে কিছুই বুঝে না, ওরা এইগুলি কিছু বুঝতে পারে না, অতটুকু শিখে মাত্র কি বুঝবে। এনিওয়ে, সেই জন্য আমাদের কাজটা কোথা থেকে শুরু হয় বলি, সেটা হচ্ছে যে এই যে আর্কিটেক্ট যে এই যে আউটলাইনগুলি, এই যে ড্রয়িংটা এটা দিয়েছে, ওটা পাওয়ার পরে ইলেকট্রিক্যালদের কাজ হচ্ছে তাদের এই জিনিসগুলি বসিয়ে ফেলা, এবং এইটা বসানোর সময় কোনটা কোথায় বসাবো সেটা কিন্তু এই যে আগের যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটায় যত কথাগুলি আলাপ হয়েছে ওই রুলস টুলস মেনেই কিন্তু সেটা করতে হবে। সেই জন্য তোমাদের ওগুলি আগে শেখানো হলো, যে তাহলে ব্ল্যাঙ্ক লেআউট, একটা ব্ল্যাঙ্ক লেআউটের উপরে আমরা ইলেকট্রিক্যালের এই জিনিসগুলি বসাবো। এই হচ্ছে মোটামুটি আমাদের কাজের সূচনা হবে ওখান থেকে। ব্ল্যাঙ্ক যেটাকে বলতেছি, সেই ব্ল্যাঙ্ক বলতে এটা বোঝাচ্ছি যে এই ড্রয়িংয়ের উপরে যত ইলেকট্রিক্যাল জিনিস আছে সেগুলি থাকবে না, যেগুলি হচ্ছে ইলেকট্রিক্যাল জিনিস তোমাদের এটা বোঝা উচিত। বলবো যে কীভাবে বুঝবো, তোমাদের আগের যে চ্যাপ্টারটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাদের সিম্বল অ্যান্ড লিজেন্ড শেখানো হয়েছে। তোমরা জানো যে একটা সিম্বল দিয়ে কি বোঝানো হয় সেটা একটা চ্যাপ্টারে পড়ানো হয়েছে, এক জায়গায় দেখানো হয়েছে। সে বললাম যে এটা হচ্ছে ফ্যান, এই হচ্ছে ফ্যান, এরকম ওখানে দেখানো হয়েছে। হ্যাঁ, তো এখন তোমার হচ্ছে এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংয়ে ওই ফ্যানটাকে আবার বোঝাচ্ছে এটা দিয়ে যদি বোঝায়, তাহলে এই ড্রয়িং শুরু হওয়ার আগে কোনো এক জায়গায় ওটা লিখতে হবে। এটা কিন্তু ইলেকট্রিক্যালি করবে, সিভিল বা আর্কিটেক্ট করবে না, যে সেটা হচ্ছে এরকম গোল, এরকম 4টা টান দিলে সেটাকে ফ্যান বোঝায়। তাহলে এটা একটা ড্রয়িং পেজে এটা লিখে নিতে হবে, যেটার নাম হচ্ছে লিজেন্ড অ্যান্ড সিম্বল অ্যান্ড লিজেন্ড, সেটা বলে নিতে হবে। তারপরে কোনটা দিয়ে লাইট বোঝাচ্ছে, এই যে এগুলি দিয়ে সকেট বোঝাচ্ছে ইত্যাদি, এটা বোঝাতে হবে। তো এখানে দেখো যে আমরা প্রথমে বাড়িটাকে কোন দিক থেকে ঢুকতে হবে বা অ্যাপ্রোচ সেটা দেখবো। তো এই বাড়িতে ঢুকতে হবে এদিক দিয়ে। তো এদিক দিয়ে ঢুকলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে এখানে এরকম করে একটা পোর্টস থাকে, ডটেড লাইন দেওয়া মানে এখানে একটা পোর্টস আছে, এই আচ্ছা, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে এখানে মানুষ দাঁড়ালে তখন বৃষ্টি হলেও যাতে ওটা একটা হয়, মানুষকে যাতে এখানে গাড়ি টাড়ি এসে থামলে যাতে সে নামতে পারে, বা অন্য কোনো বাহন এসে থামলে তাকে যাতে একটা বৃষ্টি শেড আছে এরকম জায়গায় নামতে পারে, তারপর সে ভিতরে ঢুকবে। সো এটাকে বলে পোর্টস, গাড়ি বারান্দা বলে অনেক সময় বাংলা, পোর্টসের বাংলা হচ্ছে গাড়ি বারান্দা। সেটা এখানে ঢুকলো এখান দিয়ে। এটার মধ্যে আমরা যেটা দেখতেছি এটাকে বলে বোর্ড, এই যে হচ্ছে বিদ্যুতের বোর্ড, এটা হচ্ছে বোর্ড। তো এখন এই বোর্ডেই কিন্তু থাকবে মিটার। তো এখন এই যে দরজাটা গেল, তো এখানে কিছু দরজায় কিছু
যারা এঁকেছে সিভিল বা আর্কিটেক্ট তারা কিছু ভুল ত্রুটি করছে আর কি, আমাদের চোখে ভুলগুলি ধরা পড়ছে, ওদের চোখে ধরা পড়া উচিত ছিল, যেহেতু এটা আমি আঁকি নাই, ওদের কাছ থেকে নেওয়া। তো এখানে বলি, এখানে নিয়ম হচ্ছে যে এই যে দরজাটাকে এই দিকে করলে দরজা এখানে কিন্তু এরকম এরকম করবে, আর এই দরজাটাকে যদি এইখানে রাখি তাহলে এই দরজাটাকে 180 ডিগ্রি করতে হলো, তার চেয়ে দরজাটাকে এইখানে রাখা উচিত ছিল। দরজা আসলে তাই হয়, যেদিকে ওয়াল আছে সেখানে দরজাটা রেস্ট করে এই, আর ওখান থেকে এইভাবে ঘুরবে, সেটাই ভালো ছিল। তোমরা সেই কাজ করো, তোমাদেরও তো আঁকতে হবে, তোমরা সেই কাজ করো, যেই দিকে ওয়াল আছে দরজা ওই ওয়ালের সাথে সাপটে থাকবে খোলা অবস্থায়, আর নর্মালি এইদিকে চলে আসবে। এই যে যে কাজটা করেছে এটার জন্য এখানে তো একটু সমস্যা হয়ে গেছে, ওরকম যাতে না হয়। তাইলে মানে আমাদের কাজ বলতেছি লেআউটের পরে, তাহলে আমরা প্রথমে দেখলাম দরজা ঠিক আছে কিনা, দরজাটা যেদিকে সে যায় তার অপোজিট দিকে এখানে হচ্ছে সুইচ বোর্ড দিতে হবে, এটা হলো সুইচ বোর্ড। ওকে, কি বললাম, দরজাটা ওয়ালের দিকে চেপে থাকবে, এই ওয়ালে যদি আমি সুইচ বোর্ড দিই দরজার আড়ালে সে চলে যাবে, খুঁজে পাবো না, সেটা যাতে না হয় এটাকে অপোজিট দিকে দিতে হবে। তারপর এইখান থেকে সুইচ বোর্ড থেকে শুধু লাইট এবং ফ্যানে কানেকশন যাবে, এই সুইচ বোর্ড থেকে শুধু লাইট এবং ফ্যানে কানেকশন যাবে, অন্য জায়গায় যাবে না। অন্য জায়গায়, এই যে অন্য জায়গা বলতে যে সকেটগুলি বোঝাচ্ছে, এখানে কানেকশন যাবে না, কানেকশন যাবে না। আর আরেকটা থাকলো, ওকে, এখানে অন্য সকেটগুলিতে যাবে হচ্ছে বোর্ড থেকে। তো এখানে মোটামুটি তোমরা যদি ওটা খেয়াল করো দেখো যে অনেকগুলি কালার ইউজ করা হয়েছে, যে একটা কালার আছে যে যে একটু এই যে একটু হলদেটে টাইপের, এই কালারগুলি কিন্তু একদিকে গেছে, আবার এই যে লাল যেটা এটা আবার আরেক দিকে গেছে, এই যে ব্লু কালারের আরেকটা গেছে, গ্রিন কালারের আরেকটা গেছে, এগুলি দিয়ে বিভিন্ন রকম আসলে সার্কিট বোঝাচ্ছে যে এইগুলি এগুলি এগুলি সব একটা সার্কিটের মধ্যে থাকবে, এটা আরেকটা সার্কিটের মধ্যে থাকবে, এটা একটা সার্কিটের মধ্যে থাকবে ব্লু, আর এই যে সবুজটা একটা সার্কিট, এখানে 4টা সার্কিট আছে, এইটা একটা সার্কিট, এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট, এটা সার্কিট। আচ্ছা, এটা দিয়ে আমরা কি বুঝাইলাম? এটা দিয়ে বুঝাইলাম যে এখান থেকে আলাদা আলাদা তার বেরিয়ে যে ওগুলিকে সব কানেক্ট করবে, এটা কিন্তু সিরিজ না, প্যারালালি কানেকশন হবে, এগুলি হবে এগুলি হবে এগুলি হবে। ওই বোর্ডের মধ্যে এই 4টা সার্কিটের জন্য 4টা সার্কিট ব্রেকার থাকবে, 4টা সার্কিট ব্রেকার থাকবে, এই আর কি। আচ্ছা, আমরা যে ব্ল্যাঙ্ক বলছিলাম, আর্কিটেক্টের কাছ থেকে ব্ল্যাঙ্ক না নিয়ে দুটো কাজ করা যায়। এক হচ্ছে এই ধরনের লেখা থাকতে পারে, তাতে কিন্তু আমরা বুঝতে পারি, যেমন এখানে লেখা আছে লিভিং রুম, বিশাল বড় লিভিং রুম, এটা কিচেন, তো আমরা এটা দেখে পারপাসটা বুঝতে পারবো যে কোন দিকে কি। এখানে যে যেখানে দরজা আছে সেখানে কিন্তু এটা এখানে ছাড়া গতি নাই, যদি দরজা এইখানে থাকতো তাহলে এই ওয়ালের দিকে এটাকে আমরা রেখে দিতাম এই, কিন্তু মাঝখানে দরজা হয়, এটা থাকার গতি নেই। আচ্ছা, তারপরে এটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে ডব্লিউসি বলে যে ওয়াটার ক্লোজেট আর কি, মানে টয়লেট আর কি। এখানে একই কাজ করছে, হাবি জাবি এঁকে রাখছে আর কি। ইন দ্যাট কেস এটা হচ্ছে অল সাইডে হলে ভালো হবে, তো ওরকম জায়গায় কেউ রাখে না, এগুলি সব একই অবস্থা করে রাখছে। ওকে, এই একই অবস্থা করে রাখছে, এটা অবশ্য ঠিক আছে, কিন্তু গ্যাপটা কম হবে, এরকম জায়গায় কেউ দরজা আঁকে না। ওকে, কোনো সমস্যা নাই, আমরা ভালো ড্রয়িংও দেখাবো। ভালো ড্রয়িং মানে কি, সেগুলি তো প্রফেশনালি আমরা করে রাখছি সেগুলি আর কি। তো সেটা এই ক্লাসের শেষের দিকে দেখতে পাবে। প্রথমে জাস্ট তোমাদের একটু আইডিয়া দেওয়ার জন্য এটা দেখাচ্ছিলাম যে আইডিয়া কাটাকুটা আছে অনেক। সো এই যে ভিন্ন 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 সার্কিট হলো, এগুলি সব সুইচ বোর্ড থেকে কন্ট্রোল হবে এই। তো ডায়াগ্রামগুলির নাম দেখো, এই ডায়াগ্রামকে বলে লেআউট। এটা কিন্তু লেফট না, এখানে 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 বোধ হয় এখানে ইয়ে আছে, ওয়াই হবে, যে ওয়াই আছে হয়তো দেখা যাচ্ছে না, লেআউট। আর এটা হচ্ছে কন্ডুইট। আচ্ছা, কন্ডুইট কাকে বলে, আমরা কিন্তু কনসিল কন্ডুইট এসব কথা কিন্তু টাইপ অফ ওয়ারিং তখন সেখানে কিন্তু আমরা বলেছি যে কন্ডুইট মানে হচ্ছে পাইপ। তাহলে এখন ছাদের মধ্যে দিয়ে যে পাইপ, ওয়ালের মধ্যে দিয়ে যে পাইপ যায়, সেই পাইপের পথ দেখানো হচ্ছে ডটের দিয়ে, আর হচ্ছে বিভিন্ন লাইট ফ্যান সিম্বল বসেছে, এটাকে বলে লেআউট। তাহলে আমরা এখানে পেলাম লেআউট এবং কন্ডুইট ডায়াগ্রাম। এটা একই ড্রয়িংও দেখানো যেতে পারে, ভিন্ন ডায়াগ্রামও দেখানো যেতে পারে। সেখানে লেআউট থাকলে শুধুমাত্র
লাইট ফ্যান থাকবে আর কোনো কানেকশন থাকবে না। কানেকশনটার পথ দেখিয়ে দিলে ওটা হচ্ছে কন্ডুইট। এখানেও লেআউট আর কন্ডুইট আরেকটা ড্রয়িংয়ে এখানে দেখানো আছে, এটা ওটা অন্য ড্রয়িং। লেআউট কন্ডুইট কীভাবে দিছে এটা দেখানো হলো। এইখানে হচ্ছে গিয়ে ওইটা মোটামুটি যেগুলি বলতেছিলাম যে সার্কিট হবে, সার্কিটগুলি একটা সার্কিট ব্রেকারে যাবে সেটা দেখাচ্ছি এখানে, সেটা বুঝতে পারবে। দেখো ওখানে একটা আইডিয়া ছিল যে সেটা হচ্ছে যে বিভিন্ন কালারের সার্কিট ছিল সেখানে, বিভিন্ন কালারের সার্কিট, এবং সেগুলি ওখানে ওখানে গেছে। তো এখানেও সেরকম একটা আইডিয়া করতে পারো, যেমন এই যে এগুলি সব মিলে এই যে একটা গেল, আবার এই যে এগুলি মিলে একটা গেল, এগুলি মিলে একটা গেল, আবার এগুলি মিলে আর একটা গেল। এখন এইটার সাথে এইটার বা এইটার একটা মৌলিক পার্থক্য আছে, তোমরা সেটা খেয়াল করো, নাহলে বুঝতে পারবা না যে কি বলতেছি আমি। এই সার্কিটটার সাথে এই সার্কিটটার মৌলিক পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখো, সেটা হচ্ছে যে এখান থেকে এই যে তারটা চলে আসছে, এই তারটা চলে আসলে এখানে তার দিয়ে পাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। তারপরে এই বাতিকে এই সুইচ দিয়ে, এই বাতিকে এই সুইচ দিয়ে, এই বাতিকে এই সুইচ দিয়ে, এবং এই বাতিকে এই দুটো সুইচ দিয়ে অন অফ করা যাবে। তো দুটো সুইচ দিয়ে অন অফ কীভাবে করে আশা করি তোমরা ইলেকট্রিক সার্কিটে শিখেছো, ওখানে ল্যাবের মধ্যেই এটা দেখানো হয় যে দুটো দিয়ে কিভাবে করে। আমি এখানে শুধু বলছি যে অনেক সময় সিঁড়ির উপরে একটা লাইট থাকে, উপরে একটা সুইচ থাকে, নিচে একটা সুইচ থাকে, কিন্তু দুটো সুইচ দিয়েই ওই সিঁড়ির লাইটটাকে অফ করা যায়, এরকম অনেক সময় করা হয়। এটার করার কারণ হচ্ছে যে যদি নিচে সুইচ থাকে তাহলে, এবং বিশেষ করে বিদেশে এটা হয়, আমাদের দেশে তো লোকজনের অভাব নাই, যেখানে লোকজন খুব কম, দেখা গেল যে নিচের থেকে একজন বাতি জ্বালালো, তারপর সে উপরে উঠলো, উপরে ওঠার পর যেহেতু ওখানে লোকজন কম, সে তখন যখন তার বাড়ির ভিতরে প্রবেশ করবে তখন সে চাচ্ছে ওই সিঁড়ির বাতিটা অফ করে দিতে। তো ওটা অফ করতে গেলে তো তার আবার নিচে নামতে হবে। আর যদি সে নিচে সুইচ না রাখে তাহলে তো শুরুতে ওঠার সময় তাকে অন্ধকারে উঠতে হবে, অন্ধকারে উঠে উপরে রাখতে হবে। তাহলে কমফোর্টের জন্য নিচে একটা সুইচ রাখা দরকার, যেটা দিয়ে চালু করে সে উপরে উঠলো, উপরে উঠে উপর থেকে সে ওটা বন্ধ করে দিয়ে তার চলে গেল আর কি। তো এরকম করা হয়। তো এখানে সেটা একটা এক্সাম্পল আছে। এই এই যে এখানে এই দুটো দিয়ে একটাকে এটাকে অন অফ করা যায়, এটাকে একটা দিয়ে অন অফ করা যায়, এটাকে করা যায়, এটাকে করা যায়। এখন সবগুলি দিয়ে একটা সার্কিট হয়ে সে চলে গেল এই যে এই জায়গায়। এখন এই সার্কিট ব্রেকারটা যদি কেউ অফ করে রাখে তাহলে এই যে এখানে পাওয়ারই পাবে না। ইন দ্যাট কেস বলো যে এই যে সুইচগুলি আছে কোনোটা দিয়ে কিন্তু আর অন অফ করা যাবে না। সো এইটার সাথে এইটার ফারাকটা কি দেখো, এটার ফারাকটা হচ্ছে এখান থেকে একটা বেরিয়েছে, ওর সাথে কিন্তু একটা সার্কিট ব্রেকার আছে, এই এই এখান দিয়ে আর একটা তার আছে, এই তারটা দিয়ে হচ্ছে আবার আর একটা বিদ্যুৎ আসছে, মানে ভোল্টেজ পাওয়া যাবে, সেটা এখানে আরেকটা সার্কিট ব্রেকার আছে। এখন যদি খেয়াল করো যে এইখানে আমি পাওয়ার পাবো কি পাবো না, এটা ডিপেন্ড করে কার উপর। এটা যদি আমি অফ করে দিই তাও কিন্তু এটার মাধ্যমে পাওয়ার পাবো, আর যদি এটা অফ করে দিই, ওটা অফ থাকে তাহলে এখানে পাওয়ার পাবো না। বাট এটা অফ করে দিই তখন এটা 1 থাকলো, তাহলে কিন্তু আবার এই দিক দিয়ে পাওয়ার পাবো। তাহলে এইখানে পাওয়ার পাওয়ার জন্য, এখানে পাওয়ার পাওয়ার জন্য আমার যে কন্ডিশন সেটা হচ্ছে যে দুটোর একটা 1 থাকলেই হলো। এই ধরনের কানেকশনকে বলে স্পার। এই যে স্পার কানেকশন, অথবা এটাকে রিং কানেকশনও বলে। রিং, এই যে দেখো যে রিং লেখা আছে যে, আর আসলে রিংটা হচ্ছে এতটুকু, এই যে এখান থেকে শুরু করে এই যে ঘুরে চলে গেল, দিস ইজ রিং। এই যে এটা একটা সার্কেল হয়ে গেল। সার্কেল মানে যে গোল দেখতে এরকম সেটা না, ইলেকট্রিক্যালি তো এরকম গোল করে সাজাতে হবে এমন কোনো না, মানে এক জায়গা থেকে ঢুকছিল ঘুরে ফিরে আবার ওখানে আসলো রিং। আর ওখান থেকে যে বেরিয়ে গেছে, এই বেরিয়ে যাওয়াটাকে আমরা বললাম স্পার। এই যে এটাকে। আচ্ছা, কিন্তু এই স্পারে পাওয়া যাবে কিনা সেটা আমি চিন্তা করলাম, যে তাকে অফ করতে গেলে দুটো সুইচ অফ করে দিতে হবে, সার্কিট ব্রেকার অফ করে দিতে হবে, এটা সার্কিট ব্রেকার। অথবা যদি একটা অফ হয় অন্যটা দিয়ে সে ঠিকই কিন্তু পাওয়ার পেয়ে যাবে। কিন্তু এটা যদি হয় তাহলে চিন্তা করো কি হবে, অফ করলে আর পাবে না। তাহলে এগুলিকে বলে রেডিয়াল, যেমন এই যে এখানে দেখানো হচ্ছে, দিস ইজ রেডিয়াল। দেখো রেডিয়াল,
তো রেডিয়ালে আমি যদি এখানে পাওয়ার পেতে চাই, তো এই রেডিয়ালটা এখানে অফ করলে আমি এই যে অন্য কোনো জায়গায় পাবো না, এখানে শুরুতে অফ করে সব অফ। এই ঢাকা শহরেই এরকম অনেক কানেকশন আছে যে রেডিয়াল থেকে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে আর এভাবে ঘুরিয়ে কানেকশন দেওয়া হয়েছে, একে তখন রিং কানেকশন বলে। তো এরকম আছে, তাতে হয় কি এই এই দুইটা জায়গা থেকে আর কানেকশন আছে, তাহলে ওখান থেকে বেশি রিলায়েবল হয় আর কি। বিদ্যুৎটা একদিকে চলে গেলে অন্য দিক থেকে ঠিকই পাওয়া যায়, আর রেডিয়াল হলে একটা চলে গেলে আর পাওয়া যায় না। ওকে, এটা বোঝা গেল। এখন এই পর্যন্ত তো আমরা বুঝলাম। এইটার মধ্যে বিভিন্ন পারপাস চিন্তা করে বিভিন্ন রকম কিন্তু বিদ্যুতের তার ইউজ করা হয়েছে, যেটা আমরা এখানে লিখি নাই, কিন্তু তালিকা থেকে কিন্তু আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে দেখো এই যে 5 এম্পিয়ারের লাইটিং আছে। তো এটা যদি থাকে, আমরা ক্লাস নেওয়ার সময় বলেছি যে 5-এর অবলিক হচ্ছে 6 এম্পিয়ার, 6-এর অবলিক হচ্ছে 5। মানে কোনো কোম্পানি 6 বানায়, ওই জায়গায় আমরা অন্য কোম্পানিতে 5 পাবো, সেটা একইভাবে ইউজ করা যাবে। এই টলারেন্স ঠিক আছে। 20টা আছে, 32কে কোনো কোনো কোম্পানি 30 অ্যাম্পিয়ার বলে। এই 32 সহ 30, এই তাহলে তোমরা যদি এখন ওইটা ফলো করো যে এইটা যদি একটা 5 অ্যাম্পিয়ারের লাইন হয়, তাহলে এই তারটা কত হবে? ইউ হ্যাভ চার্ট, সো তোমার এটা বলতে পারা উচিত যে এই তারটা কত হবে। আবার এই যে এটা যদি 30 অ্যাম্পিয়ার হয়, 32 থাকলে কিন্তু ওটা 30, তাহলে এই তারটা কত হবে এটা তুমি বলতে পারছো। এইটা যদি 20 হয়, 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, তাহলে ওই তারটা কত হবে। আর এটা যদি 30 হয়, এই যে পুরা রিংটা, তাহলে এই তারটা সাইজ কত হবে। আচ্ছা, সেই উত্তরটা পরে আমরা যাই। আমরা প্রথমে তো বুঝলাম যে বিভিন্ন রকমের কারেন্টের জন্য তারগুলি কিন্তু এসে এখানে ঢুকতেছে। সো এই হচ্ছে আমার মেইন বোর্ড, এই যে এটাকে বলে মেইন বোর্ড। ওখান থেকে মূলত বাড়িতে যে কানেকশন ঢুকলো ইউটিলিটি কোম্পানি থেকে, এই যে এটাকে বলছে, সেইটার মধ্যে দিয়ে এসে মিটারে ঢুকে, মিটার থেকে বেরোয় মেইন বোর্ডে ঢুকে। এটাকে বলে মেইন বোর্ড বা এমডিবি। এমডিবিতে আসে আসলে মিটার থেকে। অনেক সময় মিটারটাই এমডিবিতে বসানো থাকে, বাট এটা কনফিউজ হওয়ার কিছু নেই। মিটারের মধ্যে, এমডিবির মধ্যে মিটার বসানো আছে, তাই দেখে যে ভয় পেয়ে যাবে তা না। তো সিকোয়েন্স ঠিকই থাকবে, মানে প্রথমে আসবে ওই বাইরের থেকে এখানে মেইন ফিউজে, বা এখানে এটা ওভারহেডও হতে পারে, সেখান থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে মিটারে আসলো, মিটার থেকে এই মেইন বোর্ডে। এই কিন্তু এগুলি মেটালিক পার্ট আছে, সেই জন্য ওখান থেকে একটা আর্থ তার, এই যে সবুজটা যেটা আর্থ তার লাগিয়ে দেওয়া হয় এই মেইন বোর্ডের বডি। এটা এই জায়গাটা হলো বডিতে লাগিয়েছে। এই দিক দিয়েও এটাকে লাগিয়ে দিয়েছে। এটা বলছে যে গ্যাস বা ওয়াটার পাইপের সাথে লাগানো যায়, অর্থাৎ মাটিতে সংযুক্ত করে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি আমার ওটা হয়ে গেল। দেন টানা এইভাবে একটানা তো ক্লাস হয় না, এতে বিরক্তি লাগে। আমি তোমাদের একটু যাচাই করি যে এই যে তারগুলি কত হবে বলো দেখি, 2-1 বলতে পারো কিনা। যেহেতু সবগুলি শেখানো হয়েছে যে 6 এম্পিয়ার, রাইট। তারপরে এই যে 30, 32 মানে 30, এটা আচ্ছা, এটা 20। আচ্ছা, যদি 10 অ্যাম্পিয়ার থাকতো সেটা কত হবে? আচ্ছা, তোমরা কি ওই ভিডিওগুলি পেয়েছো? আচ্ছা, অন্য গত ব্যাচের। আচ্ছা, তাহলে দেখছো যে কাছে থাকলে কত সুবিধা হয়। এগুলি সবই কিন্তু ওটা ফলো করে পাবে। এটা ফলো করে পাবে যে যেহেতু ওই তালিকাটা যেখানে আমরা বিদ্যুতের তালিকাটা আমরা করছি যে তারের সাইজ এত, সাইজ এত, তো ওইভাবে আসবে। তো এখান থেকে এখন যদি আমরা এই তারটা বের করতে যাই, এই যে এটা, যে এইখানে তারের সাইজ কত হবে, তাহলে এটা বুঝতে পারছো যে এতগুলি যে এখানে সংযুক্ত হলো তাদের উপর ডিপেন্ড করবে এটা কত হবে। এখানে কিন্তু সেটা বলা নাই। আমরা তো আসলে সব একসাথে বলে দিলে তো মাথায় ঢুকবে না, মানে একটা কমপ্লিট একটা ড্রয়িং এনে তো তোমাদের দেখাতে পারি, সেটা খুব একটা লাভ হবে না। ধীরে ধীরে যেতে হবে। একটা কমপ্লিট এখানে দেখে লাভ কি?
কারণ এখন তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। দেখতেছো যে নানা রকম তার নানা সাইজে এটার মধ্যে আমার ঢুকলো, এবং প্রত্যেকটা তারের সাইজ আমি কিন্তু তার কারেন্ট বলা থাকলে তার পাচ্ছি, তার বলা থাকলে কারেন্ট পাচ্ছি। বাট নাও দ্য কোশ্চেন ইজ, তাহলে এখানে আমার কারেন্ট কত হবে বা তার কত হবে? তো সেটা ডিপেন্ড করতেছে এগুলির উপরে। যেমন এটা তো 6, তারপরে এটা হচ্ছে 32। ওই বললাম 6-5 কিন্তু একই রেঞ্জের ধরতে হবে, বিকজ ইট অনলি ডিপেন্ডস অন কোম্পানি। কোনো কোম্পানি যারা 30 বানায় তারা আবার 32 সাধারণত বানায় না আর কি, ওটা অন্য কোম্পানি বানায়। অনেক দিন ধরে চলে আসছে, তো কেউ 32 এর পরেরটা আছে, কেউ 60 করে, কেউ 63 করে আর কি। তো এরকম, তো সেইগুলিকে আমরা যে কোনো পদ্ধতি ধরি, অত সূক্ষ্ম বিচারের দরকার না। অনেকে ভাববে 30, 32, 2 অ্যাম্পিয়ার তো ডিফারেন্স আছে। তুমি যে কোনো এক পদ্ধতি ধরো, হয় সব 32 ধরে যোগ করো বা 30 ধরে যোগ করো, যে কটা 20 আসবে সব যোগ করে এখানে যা আসবে সেইটার যোগফলের সমান কারেন্ট এখানে যাবে না, সেইটার থেকে অনেক কমই নেওয়া যাবে। এইটা হচ্ছে একটা রিমার্কেবল জিনিস, যেটা আমরা আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে। এটাকে বলে ডাইভার্সিটি ফ্যাক্টর। কাকে ডাইভার্সিটি ফ্যাক্টর বলে? যে এখানে প্রত্যেকটা তারের যে কারেন্টের জন্য যে আমরা সার্কিট ব্রেকার ইউজ করছি, ওটা হচ্ছে আমাদের অ্যালাউবেল কারেন্ট। হাউএভার এই তারটার কিন্তু আসল কারেন্ট রেটিং মানে অনেক হাই, আরও বেশি কারেন্ট সে নিতে পারবে। বাট উই ডোন্ট ওয়ান্ট টু অ্যালাউ কারেন্ট হায়ার দ্যান 32 অ্যাম্পিয়ার। সো আমরা যদি এই তারটাকে বের করতে যাই, তাহলে এই 32 অ্যাম্পিয়ার যতগুলি আছে যোগ করে, যেখানে 6 আছে 20 আছে সব যোগ করে সেই কারেন্টটা এটার মধ্যে দিয়ে যাবে, সেটাকে অ্যালাউ করব। এইটা চিন্তা করার দরকার নেই, তার চেয়ে আরও কম অ্যালাউ করব, ওই কারেন্টের যোগফলের চেয়ে আরও কম অ্যালাউ করব। যেটা অ্যালাউ করব সেই অনুযায়ী সার্কিট ব্রেকার হবে, আর ওই তালিকা থেকে তার করেসপন্ডিং তারটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা একটা মানে ওরালি মুখে মুখে একটা রান দেই না কেন, আমরা এগুলি সব 30 ধরি। এই যে হচ্ছে 30, এই যে 30, এটাও একটা 30, 60 হলো, এটা একটা 20 হচ্ছে 80 হলো, এটা একটা 30, 110 হলো, আর এটা হচ্ছে একটা 5, 115। তো এই 115 হলে আমাদের আগে ডিসাইড করতে হবে যে এই তারটা আসলে কতটুকু অ্যালাউ করবো। এই 115 অ্যালাউ করবো না, আরও কম অ্যালাউ করবো। সো 115, ওকে, আমরা এখানে 75 নিতে পারি, 90, 100 এরকম অনেক কিছু নিতে পারি। কেন এত কিছু নেওয়া যায় সেটা আমরা বলতেছি, ব্যাখ্যাটা আমি দিব। ব্যাখ্যাটা হচ্ছে যে এই যে প্রত্যেকে যা নিতে পারে সবাই কিন্তু একসাথে ওয়ান হবে না। দিস ইজ দ্য লজিক। যদি এই সার্কিট থেকে পাওয়ার নেওয়া শুরু হয় তার ফুল ক্যাপাসিটিতে, তখন এটা হয়তো নিচ্ছেই না, অথবা অনেক কম ক্যাপাসিটির নিচ্ছে, এটা হয়তো নিচ্ছেই না। বা এখানে হয়তো লাইট চালানো আছে, সে এটা নিল, কিন্তু এইদিকে হয়তো ব্যবহার নাই। কাজ দেখা যাচ্ছে সাইমালটেনিয়াসলি সবগুলি অন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সেই জন্য যেহেতু 115 আসছে, 100 যদি নেই তাহলে ওটাও চলবে, কিন্তু এখানে ডাইভার্সিটি একটু কম, মানে হচ্ছে অলমোস্ট ধরে নিছি যে সবই থাকবে, কিন্তু 100-র চেয়েও এটা কমিয়ে নিয়ে আসা যায়। এখন তালিকা আছে, দেখো তো, ওই যেটা বললাম 60, 75, তারপরে হচ্ছে 90, 100, এগুলির মধ্যে কি কি আছে? 60-এর পরে কি কি আছে? 50, হ্যাঁ, এই যে 60 আছে, 70 আছে, 100 আছে। তখন এখন তুমি এগুলির যেইটা নিবা ওটা কিন্তু তার ডাইভার্সিটির উপর ডিপেন্ড করবে, সেই অনুযায়ী তারটা দিতে হবে। 50 তো আছেই, 50 আছে, আমরা 50 মনে করছি অনেক কম হয়ে যাবে। 60 আছে, 70 আছে, হ্যাঁ, 75-এর সার্কিট ব্রেকার কিন্তু বাজারে পাওয়া যায়, কিন্তু আমরা ওখানে ওটা রাখি নাই। আর এরপরে আছে 100, রাইট? হ্যাঁ, তো এখন এইটার যেটা নেওয়া হবে, যে কারেন্ট অ্যালাউ করা হবে, তার করেসপন্ডিং ওখানে যে তার আছে সেটা দেওয়া হবে। এবার আসি যে তোমাদের এইটা একটু বোঝাই যে কেন এরকম এত ডাইভার্সিটি থাকবে। মানে আমি এদিকে 70-ও নিতে পারি, 60-ও নিতে পারি, আবার 100 নিতে পারি, এটা আসলে কেন? ওকে, দেখো কেন। ধরে নাও যে এখানে যেভাবে বুঝাইলাম যে এখানে একটা লোড হয়তো আছে, আবার পাশেরটা হয়তো নাই। এখন দেখো এইটা যদি একটা বাসা হয়, দেখো, অর্থাৎ একটা ফ্যামিলি হাউস, মানে অ্যাপার্টমেন্ট যদি হয়, তাইলে এই রুমে এতগুলি থাকতে কিন্তু পারে, কারণ অনেক বেডরুমে দেখবা 4 ওয়ালে 4টা আছে, কিন্তু ওই 4টাই কিন্তু চলে না।
ওগুলি বসাই হচ্ছে যে কোথায় বেড বসবে, কোথায় আলমিরা বসবে, কোথায় ডেস্ক বসবে, কোথায় ড্রেসিং টেবিল বসবে, ওয়ার্ড্রপ কোথায় বসবে, এইটার সুবিধার জন্য এটা করে। কারণ ওগুলি বসাইতে যে যদি প্লাগ মানে সকেট যদি ওটার আড়ালে পড়ে যায়, দ্যাট মে বি ডিফিকাল্ট, সেই জন্য এটা অনেকগুলি বসিয়ে রাখে, কিন্তু ব্যবহার হয় হয়তো একটা। এখন এর একটা যদি ইউজ হয় তো সেটা কি হবে বলো তো? একটা কম্পিউটার বা একটা আয়রন বা একটা কিছু লাগাইলা, দেখবে মাত্র কয় অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এত আসলে যাচ্ছে না, এত আসলে যাচ্ছে না। সো আবার এটা মনে করো পাশের রুমে, সেখানেও তাই। তো সে কারণে এটা আসলে ইভেন ওই শার্ট দিয়েই চলে যাবে, মানে এটা হবে না। কিন্তু একই জিনিস যদি একটা ফ্যামিলি না হয়ে তুমি চিন্তা করো, ইফ ইট ইজ এ ব্যাচেলর মেস, তাইলে কি হবে? ওই রুমের মধ্যে যতগুলি আছে সবাই তো একসাথে কম্পিউটার চালানোর চেষ্টা করবে। হলের ডিজাইন আমরা করি, আমি তোমাদের বিজয় 71 হলের ডিজাইন করেছি। ওখানে তো আমি যতদূর জানি ছাত্র সংখ্যা আমাদের কাছে যে ডাটা দেওয়া হয়েছিল মোর দ্যান 1000। তাহলে এটা ডিজাইন করেছি আমি। বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস ডিজাইন এর সাথে জড়িত আছি। বুয়েটের নতুন ছাত্রী হল হচ্ছে 15 তলা, এটা করেছি। টেক্সটাইল ইউনিভার্সিটি যেটা বুটেক্স, ওটার নতুন বিল্ডিং হচ্ছে, দেখো তেজগাঁও, এটা করেছি। বুয়েটের একটা এক্সাম্পল আমি দেই। আমি নিচে বুয়েটের হলে ছিলাম, এইসব বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, ফ্যানও ছিল না। তো এখন দেখলাম এত বছর পরেও এইটা ওই ডিজাইনে যখন হাত দেই, তখন বুয়েটের ভিসি ছিলেন হচ্ছে একজন ম্যাডাম। আমাদের এই প্রজেক্টের সমন্বয়ের দায়িত্ব দিল উনি একজন ম্যাডাম, একজন ডিন, উনি একটা ডিপার্টমেন্টের মানে একটা ফ্যাকাল্টির ডিন। দুইজনই মহিলা হওয়া সত্ত্বেও এই লেডিস হলে ফ্যান দেওয়ার দরকার নাই, বিদ্যুৎ কমায় রাখো, এগুলি বলতেছে। তো আমি বলছি কেন? বলে যে ফ্যানের থেকে নাকি গলায় দড়ি নিয়ে ঝুলে মরে যাবে। তো আমি বললাম যে আমি যত জানি যে লেডিস হলে কেন, এটা ইভেন ছেলেদের হলেও ফ্যানের কোনো অনুমোদন নাই। কিন্তু ছেলেরা কিন্তু মিস্ত্রি মানে ইলেকট্রিশিয়ান ডেকে ছাদে ফুটা করে সেখান থেকে রড দিয়ে ওই ফ্যান বের করে ঠিকই লাগাচ্ছে, কিন্তু এ যাবৎ কেউ কিন্তু ঝুলে মরেনি। তো ওরাও মরবে না। তো যা হোক, সব রুমে ফ্যান দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা রুমে এই এত পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা যে সেখানে কম্পিউটার প্লাস প্রিন্টার সে যদি লাগায় সবই চলবে, কোনোটার কোনো সমস্যা হবে না। কিন্তু এক্সিস্টিং হলগুলিতে কিন্তু এটা নাই। লোকজন ডেকে কেটে কুটে ওয়ালে ফুটা করে এগুলি বসানো হয়েছে। এতে হয় কি, কোনো লাভ হয় না। যেই পরিমাণ বিদ্যুৎ ওদের নেওয়ার কথা ঠিকই নেয়, কিন্তু অনুমোদিত থাকায় আগুন টাগুন ধরে যাওয়ার কথা। সেই জিনিসটাই প্ল্যান করে সেটার মধ্যে দিয়ে দেওয়াটা জরুরি। কারণ যেগুলি তাদের লাগবে, কম্পিউটার লাগবে, তো আমি সে রুমের মধ্যে কম্পিউটারের বিদ্যুতের ব্যবস্থা না করলে কিভাবে হবে? এটা তো লাগবেই। প্রিন্টার লাগবে, হ্যাঁ। চুলা টুলা যাতে না জ্বালিয়ে ফেলে, হিটার ফিটার দিয়েছে সেগুলির ব্যবস্থা করতে হবে। খাবার দাবার যদি ইজিলি কিনতে পাওয়া যায়, কোন পাগল আছে ওটার মধ্যে হিটার জ্বালাবে? কেউ করবে না, তো এটা জ্বালাবে না। খাবার দাবারের ব্যবস্থা না করতে পারলে কিছু কিছু জ্বলবে। আমি তো মনে করি হলের কিচেন এবং হচ্ছে বাথরুম এরিয়ায় গিজার থাকা দরকার, কমন গিজার। ওখান থেকে পানি নিয়ে, গরম পানি, কোনো কেউ যদি গরম পানিতে গোসল করতে চায় করবে, কারণ এগুলো তো হেলথ ইস্যু। অনেকে ঠান্ডা পানিতে গোসল করতে পারে না। যদি আমরা এগুলি অ্যালাউ না করি, দুনিয়া গোল থেমে থাকবে না। ও ঠিকই বাজার থেকে ওয়াটার হিটার কিনে গরম করে করবে। তাহলে আমি ঠেকাইতে পারছি? আমি তো ঠেকাইতে পারছি না। যেটা পারছি না সেটার জন্য বৈধ উপায়ে বৈধ ব্যবস্থা করে দিই। আচ্ছা, কি বলছিলাম দেখো, সেটা হচ্ছে যে তাহলে ব্যবহারের বিধি, যে হলের ডিজাইন যেটা, সেটা প্রত্যেকটা রুমের প্রত্যেকটা সকেট কিন্তু একই সময়ে কানেক্টেড হবে। কানেক্টেড হলে সেখানে ডাইভার্সিটি কমে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে 115 আসলো, তাকে আমি ইচ্ছা মতো টেনে তার অর্ধেক প্রায় 60 করে দিতে পারবো না, প্রায় অর্ধেক না, ওখানে আমার একটু বেশি রাখতে হবে। একইভাবে তুমি যদি বসুন্ধরা সিটির ডিজাইনটা দেখো, এটার মধ্যে তুমি পাশাপাশি যত দোকান দেখতেছো সবগুলি তো একই টাইমে একই সাথে অন হয়ে সবগুলি চালিয়ে দেবে। ওখানে তুমি ডাইভার্সিটি ব্যবহার করতেই পারবে না। মানে অনেকগুলি থেকে কয়টা জ্বলবে না, এটা তো হবে না, বিকজ দিস ইজ মার্কেট প্লেস, এবং এটা এট এ টাইম এটা খুলে।
কিন্তু একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সব বাড়ি সব একই সাথে তার ফুল ক্যাপাসিটির বিদ্যুৎ কিন্তু নেয় না। যাক, ইউ গট দ্য পয়েন্ট। সো দ্য ডাইভার্সিটি ইজ সামথিং দ্যাট, আসলে এটা কি ধরনের বিল্ডিং, আমরা ওটাকে বলি অকুপেন্সি। কি ধরনের মানুষ ওখানে থাকবে, তাদের হ্যাবিট মোটামুটি আন্দাজ করতে হবে, সেই অনুযায়ী ডাইভার্সিটি ইউজ করতে হবে এবং সেই অনুযায়ী তার ইউজ করতে হবে। তো আমার মনে হয় আজ যথেষ্ট হয়েছে, আর আজকে না আগাই। ঠিক আছে, থ্যাংক ইউ।